আসসালামাইকুম। আজকে 26 তারিখটা 26শে জানুয়ারি 2025। আপনারা জানেন যে একটু আগে আর একটা লাইভ করেছিলাম প্রটেস্ট ক্লাবের মুখোমুখি। সেটা শিরোনাম দ্বিতীয় পর্ব। বিষয় ছিল রাজনীতি ও দর্শন, এটারই দ্বিতীয় পর্ব। আজকে আমাদের উপস্থিত মেহমানদের পরিচয় করে দিচ্ছি। আমার বাম দিকে আছেন সৈয়দ মুখলিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি, এবং ডান দিকে আছেন আবু মহি মুসা, দার্শনিক। তো আলোচনা চলছিল, কিন্তু আপনার দর্শন নিয়েই আলোচনা চলছিল। আমাদের রাজনীতি নিয়ে যিনি কথা বলেছিলেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, ওনার অন্য মিটিং থাকাতে উনি আমাদের আলোচনা কাটেল করে দিয়ে চলে গেছেন, কিন্তু আপনি এখনও কাটেল হননি, আপনি আমাদের সাথে আছেন। কথা বলছিলাম দর্শন নিয়ে। দর্শনের নানান সিঁড়ি আমরা পাড়াচ্ছিলাম, যাচ্ছিলাম। দর্শন একটি বিরাট বড় অধ্যায়। এখানে আপনি বলেছিলেন যে আপনি জীবনের দীর্ঘ কত বছর? 45 বছর দর্শন চর্চা করছেন। আমাদের আগের পর্বে সেটা আপনি বলেছিলেন। তা আমি তখন কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি খুঁজছেন এবং কি খুঁজে পান নাই, সেই উত্তর কিন্তু আমি পাইনি। কারণ যে আপনি বলছেন আমার দর্শনের যে সমস্ত বইগুলো, সেখানে 4 শতাধিক প্রশ্নের উত্তর দেওয়াই আছে। এবং আপনি ওইরকম বলেছিলেন যে অনেক প্রশ্নের এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর সেখানে নাই। কিন্তু তারপরেও আপনি এটাও বলেছিলেন যে আমি এখনো খুঁজছি। তা আমার প্রশ্ন এটাই যে আপনি এখনো কি খুঁজছেন এবং কি খুঁজে পাননি, কি পেয়েছেন, সেটা আপনার বইগুলো পড়লে আমরা জানতে পারবো। সব স্তরে আপনার অনেকগুলো বই আছে সেখানে দর্শনের। এক একটি বই 400 পাতা, এরকম বড় বড় বই, যেগুলো আমি আগের এপিসোডে বলেছিলাম যে বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো যেইগুলো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাননি, যেইগুলো আপনি আসলে অনুসন্ধান করেই পাননি, সেইগুলি কি, মানে কি খুঁজে পাননি আপনি একটু বলবেন? এটা একটু বলেন। আমি সে সাথে আমাদের অনুজ প্রতিম ব্যাংকার নুরু তার বই দর্শকদের সঙ্গে পরিচয় করে দেবো। আপনি বলেন যে আপনি কি খুঁজে এখনো পাননি। বা দিস টাইমে আমি বই মানে কোনো প্রশ্নই পাচ্ছি না। প্রশ্ন পেলে আমি প্রশ্ন না, আপনি বলছেন 45 বছর ধরে দর্শন চর্চা করেছেন এবং দর্শকের অনেক প্রশ্নের উত্তর আপনার বইগুলোতে আছে। তাতে এমন কোনো প্রশ্ন নাই যে এই বইতে নাই উত্তর, সবই আছে। তারপরে একটা পর্যায়ে আপনি আলোচনায় বলেছিলেন যে আমি এই 45 বছর ধরে কিছু একটা খুঁজছি। অনেক কিছু হয়তো পেয়েছেন বা অনেক কিছু পাননি। কোন জিনিসটা পাননি? বিষয়টা কিন্তু এইরকম না। হ্যাঁ, আমি যদি নতুন একটা প্রশ্ন পাই, তার উত্তরটা আমার বইয়ের মধ্যে আমি আবার দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন, আমার কঠিন প্রশ্ন হলো সবচেয়ে কঠিন, এটা নিয়ে পৃথিবীর কেউ চিন্তা করছে কখনো, কোনো মনীষী চিন্তা করছে বলে আমি মনে করি না। সেটা হলো মানুষের পক্ষে কি মহাবিশ্বের সব কিছু জানা সম্ভব? আচ্ছা, আজ পর্যন্ত কেউ বলেনি যে সম্ভব। আচ্ছা, এবং কোনো মনীষী এই বিষয়ে চিন্তা করছেন বলে আমার মনে হয় না। আচ্ছা, তাহলে জানা, আমি বলছি জানা সম্ভব। এখন সেটা কিভাবে না শিশুদের সেটা জি আমরা কিভাবে জানবো, হ্যাঁ, এই বিষয়ে ব্যাখ্যা আছে। হ্যাঁ, এখন সেই ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার আর কি। আচ্ছা, আচ্ছা। তারপরে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আপনারা জানেন। হ্যাঁ, বারমুডা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, ওই যে রহস্যজনক যেখানে সব ডুবে যায়, মানে বিমান তারপর জাহাজ অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, বিজ্ঞানীরা এই সাগর মহাসাগর তন্ন করে খুঁজছে, জি, কিন্তু তাদের মানে এই জাহাজের বা বিমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, পায়নি তারা। তারপরে তারা একটা ফ্যাব্রিকেটেড স্টোরি তৈরি করছে যে ভিন গ্রহের মানুষ এই উন্নত প্রযুক্তির মাধ্যমে এগুলো নিয়ে আপনার গবেষণা করছে। আচ্ছা, আচ্ছা। এটা সম্পূর্ণ আর কি যুক্তিহীন, ভিত্তিহীন। কিন্তু এই জাহাজগুলো কোথায় গেছে
আমার বইয়ের মধ্যে বলা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে বুঝতে পারেন যে আমি মনে করি না যে আর কোনো প্রশ্ন আছে। কোন বিষয়ে আপনি জানতে চান? বারমুডা ট্রায়াঙ্গল, ওখানে যে রহস্য, সেখানে যে জাহাজগুলি কোথায় ডুবে যাচ্ছে সেটা আপনার বইয়ের মধ্যে লেখা আছে। এটা একটা রহস্যজনক ব্যাপার। কিন্তু তার আগে আমি আর একটা জিনিস পরিচয় করে দিয়ে, আমাদের সামনে আছেন, একটু ক্যামেরার সামনে আসলে ভালো হয়, নুরুল ইসলাম। নুরুল ইসলামের আমি আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি। সে একজন উদীয়মান রাইটার, লেখক, প্রিমিয়ার ব্যাংকে চাকরি করে এবং তার লেখা একটি বইকে আমি ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের কাছে। এটা বই মেলায় পাবেন। এটা প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশনী, নাকি? 936, 937, 936, 937, 938 তিনটা স্টলে আদিগন্ত প্রকাশনীতে পাওয়া যাবে। আমরা বইটা দেখাই। এই হচ্ছে বই। বইটা আমি আসলে, যেহেতু এটা এখান থেকে দেখালে লেখা উল্টো উঠবে, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাবো, আপনারা একটু দেখবেন, মোখলেস ভাই সাহায্য করবেন। এটা হচ্ছে বালিশ মিষ্টির দেশে। এটা শিশুতোষ বই এবং ভিতরে অনেকগুলো মানে সেগমেন্ট আছে। কী কী সেগমেন্ট আছে ভিতরে, আপনি একটা বই ধরেন, তো সেই ভিতরে পড়লে শিশুরা এবং শিশুর অভিভাবকরা উপকৃত হবে। খুবই চমৎকার লেখা। সেই বইটা আপনাদেরকে কেনার জন্য অনুরোধ করছি। আমার ছোট ভাই প্রিমিয়ার ব্যাংকের অফিসার, তার লেখা, নুরুল ইসলামের লেখা বালিশ মিষ্টির দেশ। জি, বলছিলেন দার্শনিক আবু মহি মোসা। আমি দুঃখিত, আপনার কথা বলার মধ্যে আমি একটু ইন্টারাপশন করলাম। ধন্যবাদ নুরুল ইসলাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান 1 মিনিট বলে আপনি যেতে পারেন। আপনার বইয়ের ভিতরে কী তত্ত্ব আছে একটু যদি বলেন, বলে আপনাকে আমি বিদায় জানাবো। বলতে হয়, লাইভে বলতে হয়। জি, এই বালিশ মিষ্টিতে নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টির কথা বলা আছে। পাশাপাশি আরো বেশ কয়েকটি চমকপ্রদ শিশুদের জন্য গল্প এখানে উপস্থাপিত আছে। আপনারা বই পড়লে বিভিন্ন বিষয় জানতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। সাথে সাথে এই ছেলে মেয়েদের সাথে সাথে অভিভাবকরাও উপকৃত হবেন বইটি পড়লে। অনেক তথ্য নির্ভর, অনেক তথ্য বহুল বইটি আপনারা পড়তে পারেন। আমি একবার 10-11 সালে বই বের করতাম, বইমেলায় বই থাকতো, তখন এই আমার ছোট ভাই নুরুল ইসলাম প্রিমিয়ার ব্যাংকে ছিল এবং অনেক বয়োকনিষ্ঠ, এবং তখন সে আমার লেখাগুলো থেকে উদ্দীপনা পেয়েছে এবং সেই সাথে আমার এই বইটি আদিগন্ত প্রকাশন থেকে বেরিয়েছে। মেলার 936, 937, 938 স্টল নম্বরে পাওয়া যাবে। বইমেলার আদিগন্ত প্রকাশনের অমর 21 বইমেলায় এই বইটি পাওয়া যাবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দার্শনিক আবু মহি মুসা। আপনার কাছে আসবো, আপনাকে একটু দম নেওয়ার সুযোগ দিচ্ছি। আমি বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মুখলেসুর রহমানের সাথে একটু মানে কথা বলি রাজনীতি নিয়েই। উনি রাজনীতির মানুষ। হ্যাঁ, ঠিক আছে, আমি আসতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইসলাম, কি অবস্থা মুখলেস ভাই? রাজনীতি কোন দিকে যাচ্ছে? রাজনীতির অনেক সময় ট্যাগিং হয়, কেউ বলে ওই আওয়ামী লীগের, কেউ বলে সে বিএনপি, কেউ বলে সে, কিন্তু আসলে আমরা তো মানুষের, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মানুষের জন্য রাজনীতি মানুষের ক্ষমতার মধ্যে আছে কিনা, মানুষের গ্রিপের মধ্যে আছে কিনা, নিয়ন্ত্রণে আছে কিনা, একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি হচ্ছে, আমরা যে আশায়, যেই ভরসায় আজকে এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার সঠিক দিক নির্দেশনা আমাদের দিতে পারেনি। আমি নির্দ্বিধায় বলতে চাই, অন্তর্বর্তী সরকার আপোষ নাই সংগ্রাম, আপোষ নাই সংগ্রাম। আমরা আপনাকে বারবার বলি,
অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। এই 3-4 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরি করে ঘোষণা দেন, কারণ রাজনীতিবিদরাই সংস্কার করবে। আপনারা সংস্কার করতে হবে। আপনাদের সংস্কার নির্বাচনে ভোট যাতে জনগণ সঠিকভাবে দিতে পারে, কালোচুপি না হয়। একটি দল একা এই ক্ষমতায় না যেতে পারে, সব দলের সমন্বয়ে একটা নির্বাচন চাই। অতি শীঘ্রই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা অতি শীঘ্রই একটা নির্বাচনের ব্যবস্থা করেন। যদি নির্বাচনের ব্যবস্থা না করেন তো দিন দিন গোলট হয়ে যাচ্ছে। আজকে পুঁজিবাদ সন্ত্রাসীর আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমি মনে করছি। আমি এখানে কোনো সংস্কার দরকার হবে না, সংস্কার হবে না। আজকে 3-4 মাস হলো কোনো সংস্কার নাই। সংস্কার বলতে একটি দলকেই নিষিদ্ধ করে সংস্কার হয় না। সংস্কার করতে হলে 14টি দল নির্বাচন অংশগ্রহণ করে সবাইকে নিষিদ্ধ করে নাই তো, না করলে তাদের দলের রাজনীতি করার জন্য, নিষিদ্ধ করার জন্য তাদের উঠে পড়ে রাখছে। এটা হইতে পারে না। কেউ উঠে লাগছে এই অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে নাই, যে ব্যবহার করতেছে তাদের দর পাকড়া করতেছে। এখানে আওয়ামী লীগের অনেক তো ভালো ভালো লোকও আছে, সব তো আর খারাপ না। একটা দেশের ভালো লোককে ধরপাকড় করছে এরকম অভিযোগ আছে আপনার কাছে? অবশ্যই আছে। আমাদের এলাকায় অনেক ভালো ভালো নেতা আছে, তাদের নামে মামলা হয়েছে। তারা কিনা তো পুলিশের সিস্টেম, পুলিশ কিছু পয়সা, পুলিশ সিস্টেম না, পুলিশ তো চালাইতেছে অন্তর্বর্তী সরকারি। তাই যখন ছিল, আমি আসলে সরকারকে অনুরোধ করব যাতে করে তারা প্রশাসনের মধ্যে একটু নজর দেন, যাতে এখানে কোনো অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা না হয়। যার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই তাকে যেন গ্রেপ্তার না করা হয়। আমি গ্রিন পার্টির পক্ষ থেকে এবং পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি সরকারকে বলতে চাই যে আপনাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হলে, আপনাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, প্রশাসনিকভাবে দেখতে হবে যে তারা নির্দোষ, তারা যেন হয়রানির শিকার না হয়। আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে এটাই, আমি যেহেতু এখন আর লাইভ বড় করি না, সংক্ষেপে শেষ করি, এই জন্য আপনাকে পরবর্তী প্রশ্নের মধ্যে ফেলে সেখান থেকে কিছু সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করবো, এবং সেই তৎপরবর্তী আমি আবু মহি মুসা ভাই ওনার কাছ থেকে দর্শনের ইতিবৃত্ত জানতে চেষ্টা করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি অনেকে বলে একই মুদ্রার দুই পিঠ, তো সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে আমরা মনে করি যে আসলে কোনো দলই নিষিদ্ধ করা যায় না। মানে আমি একটু আগে একজনকে বলছিলাম যে কোনো দলকে নিষিদ্ধ করা হলে তার কনসেপ্টকে, আদর্শকে নিষিদ্ধ করা যায় না, হয়তো সেই দল অন্য নামে আসবে, বরং আপনি যে সামনে দৃশ্যমান যাকে শত্রু মনে করেন সে তার অ্যাক্টিভিটিসকে আপনি যেভাবে প্রতিরোধ করতে পারবেন বা চ্যালেঞ্জ করতে পারবেন, সেই শত্রু যদি অন্তরালে চলে যায় ভিন্ন নামে ভিন্ন গ্রহে, তাহলে সেটা তাদের মোকাবেলা করা আরও কঠিন হয়ে পড়বে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাস ছিল, দুর্নীতিবাজ ছিল, ফৌজদারি অপরাধে দণ্ডিত ছিল বা অপরাধে অভিযুক্ত ছিল, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি ব্যবস্থা করতে হবে। এখানে বোধহয় কারণ আপত্তি থাকবে না। একদম সরাসরি ঢালাওভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে সেখানে তো 50% জনসমর্থন আছে। জিএম কাদেরই বলেছিল যে আমরা সহ আওয়ামী লীগ সহ 50%, তারপরে 50% লোককে ইগনোর করে তো দেশ চালানো যায় না। তাই হয়তো সরকার সেই দিকে হাঁটবেন, কিন্তু একটা পরিপূর্ণ গঠনতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা সংস্কার কিন্তু প্রয়োজন আছে। তা আপনি কি সেই সংস্কারের পক্ষে না বিপক্ষে? অবশ্যই চাই সংস্কার, কিন্তু এই সংস্কার তো হচ্ছে না, সঠিকভাবে তারা করতে পারছে না। যেটা হলো সবচেয়ে বড় দরকার সেটা হলো নির্বাচন সংস্কার করা। একটা দল, একটা গোষ্ঠীকে সংস্কার করে আমার দরকার নেই। আমরা চাই সংস্কার করতে হবে, নির্বাচন ব্যবস্থা যাতে সঠিকভাবে হয়। জনগণ নির্বাচন ব্যবস্থার যে সংস্কার কমিটি প্রস্তাবনা জমা দিয়েছে তার মধ্যে অনেক কিছু আপত্তিকর বিষয় রয়ে গেছে। একজন বললেন যে 5000 সদস্যের সমর্থন লাগবে ইত্যাদি, এগুলো তো কন্ট্রাডিক্টরি। আপনি কি বলবেন? না, এটা অবশ্যই নেই। আমরা চাই যে যেটা জনগণ যেটা রায় দিবে সেটাই। আমরা মনে করি যে নির্বাচন দলগুলো নির্বাচনের যে নিবন্ধন দিবে, নিবন্ধন দিতে হলে একটু সহজ করতে হবে, দেখা যায় পুঁজিবাদ সন্ত্রাসীর এই আজকে রাজনীতি করে টাকা দিয়ে
কোটি কোটি টাকা খরচ করে সেই নিবন্ধন নেয়। আমি মনে করি যদি সঠিকভাবে নিবন্ধন না হয়, 101 সদস্য বিশিষ্ট কমিটি এবং একটা কেন্দ্রীয় কমিটি দিয়ে যদি সহজভাবে নিবন্ধনের ব্যবস্থা করে আমার মনে হয় ভালো হয়। আরেকটা দিন বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে আমি মনে করি বৈষম্যহীনের জন্য যে আন্দোলন করেছে, আমি মনে করি বৈষম্যহীন থাকতে হবে। একটি দল একটা গোষ্ঠীর জন্য রাজনীতি নয়, এখানে সব বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে সেই সুযোগ দিতে হবে রাজনীতি করার জন্য। আমি দেখতে পাচ্ছি একটি গোষ্ঠীকেই নিষিদ্ধ করার জন্য তারা উঠে পড়ে রাখছে। আমি মনে করি এখানে যারা আছে 14টা দলই এই নির্বাচন অংশগ্রহণ করেছিল, এই 14টা দলকে নিষিদ্ধ করতে হবে যদি করতে হয়, আর না হলে সবাইকে নির্বাচনের সুযোগ দিতে হবে। কারণ বৈষম্যহীন করতে গেলে বৈষম্যহীন ভাবেই চলতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আজকে অন্তর্বর্তী সরকার দেখতে পাচ্ছি একটি দলের উপরে উঠে পড়ে গেছে। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এই পিঠ আর ও পিঠ। আজকে আমি চাই এই দেশে অনেক ভালো ভালো রাজনৈতিক নেতা রয়ে গেছে, রাজনৈতিক দল রয়ে গেছে, তারা সুযোগ পাচ্ছে না। আমি চাই আগামীতে নতুন রাজনৈতিক দল আসুক, নতুন নেতৃত্ব আসুক। তাই আমার একটা স্লোগান আছে, বদলে দাও বদলে যাও। দুর্নীতি প্রথম আলো স্লোগান, এটা আমি ফেসবুকে দিয়েছি, বদলে যাও বদলে দাও। দুর্নীতি ঘুষ অপসারণ করো, দেশ ও জাতির কল্যাণে ভালো ভালো রাজনৈতিক দলের নেতৃত্ব দাও। সুদখোর ঘুষখোর নিপাত যাও নিপাত যাও, এই আহ্বান জানি। আমাদের আরেকটা স্লোগান আছে, মৌলানা ভাসানী কইছিল, পিন্ডির গোলামীর জিঞ্জুর ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নিব না, মেনে নেব না। আমরা আজকে কি দেখতে পাচ্ছি, দিল্লির দাসত্বের জন্য আজকে উঠে পড়ে রেখেছি। রাজনৈতিক দলের নেতারা আজকে দিল্লির মুখে হয়ে আছে। আমরা দিল্লি চাই না, পিন্ডি চাই না, আমরা চাই আমাদের জনগণের নিয়ে, আমাদের একটা ছোট দেশ, আমরা চাই আমাদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে। আমরা দিল্লির দাসত্ব মানব না, পিন্ডির দাসত্ব মানব না। আজকে দেখতে পাচ্ছি পিন্ডির দাসত্বের জন্য দিল্লির দাসত্ব, একদল দিল্লির দাসত্বের জন্য উঠে পড়ে রাখছে, একটা পিন্ডির দাসত্বের জন্য রাখছে। আজকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে। এই দেশে আমরা মুসলমান, আমরা চাই না এখানে একটা দেশের, যেই দেশ আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই লোকগুলোর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বাংলাদেশে হোক, এটা আমরা চাই না। অবশ্যই মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তানকে আমরা সম্মান জানাই, কিন্তু তারা যেন যুদ্ধের সময় যে আমাদের কাছে যে ভূমিকা রেখেছে আমি ধিক্কার জানাই। তারা আমাদের এই বাংলাদেশের প্রতি যে অমানবিক আচরণ করেছে সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা আওয়ামী লীগ করি না, আমরা ভাসানীর অনুসারী হিসেবে বলতে চাই, বাংলাদেশে সঠিক রাজনীতি করতে হবে। এখানে সব মানুষের মূল্যায়ন করতে হবে। এখানে কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, সেটা সবাইকে নির্বাচনমুখী আনতে হবে। আমি বলতে চাই, আজকে বৈষম্যহীন যারা ছাত্র রাজনীতি যারা আন্দোলন করে এ দেশটা এনেছে, একটি দল একটা গোষ্ঠী, তারা যেভাবে আঁকড়ে পড়ে রেখেছিল, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের কথা বলতে দেয় নাই, রাজনীতি করতে দেয় নাই, এককভাবে ভোট করেছে। আমরা এটা চাই না, আমরা বৈষম্যহীন চাই। সব দলের নির্বাচনমুখী করতে হবে, একটি দলকে যেন বাদ দেওয়া না হয়। অবশ্যই যারা নির্বাচনে যারা অবৈধ কাজ করেছে নেতারা, সব নেতারা, আওয়ামী লীগের সব নেতা কিন্তু খারাপ ছিল না, যারা অবৈধ ছিল নেতা ছিল তাদের নির্বাচন থেকে দূরে রাখবেন, এটা আমরা চাই। কিন্তু ভালো ভালো আওয়ামী লীগের ভিতরে অনেক নেতা আছে, তাদের কেন নির্বাচন করতে দিবেন না, এটা আমি বুঝতে পারি না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব রাজনৈতিক দল নিয়ে নির্বাচন সঠিক হোক, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি বাংলাদেশ উন্নয়ন পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা এই দেশটা স্বাধীন শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে নাই, এই দেশটা শুরু করেছে আপমন জনতা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ওসমানী, জিয়াউর রহমান। আমরা এই 6টা লোকের নাম ইতিহাসের পাতার থেকে মুছতে পারবো না। এক নাম্বার হলো মজলুম জনতা মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ওসমানী এবং জিয়াউর রহমান। ইতিহাস বিকৃত করা যাবে না। একটি দল একটা গোষ্ঠী দেশ স্বাধীনতা করে নাই। আমরা তখন, আমার বয়স 12-13, আমরা দেখেছি মুক্তিযুদ্ধরা কত কষ্ট করে এই দেশ স্বাধীনতা করেছে। আজকে মুক্তিযুদ্ধদের অবমূল্যায়ন করা হচ্ছে, মুক্তিযুদ্ধের বাধা
কমানোর জন্য দাবি হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হচ্ছে। যেই দলেরই মুক্তিযুদ্ধ হোক, দেশের জন্য যারা স্বাধীনতা করেছে তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আমরা এটা মেনে নিব না যদি তাদের অবমূল্যায়ন করে। মুক্তিযুদ্ধদের সঠিক মূল্যায়ন করতে হবে। যে দলই ক্ষমতা আসুক, আমরা দেশ স্বাধীনতা অনেক কষ্ট করে, অনেক বিনিময়ে করেছি, অনেক আত্মহুতি দিয়ে করেছি। আজকে এই দেশ জাতির কল্যাণে আমি বলতে চাই অন্তর্বর্তী সরকারকে, আপনারা আজ এই সঠিকভাবে একটা নির্বাচন দেন, নির্বাচন অতি শীঘ্রই করেন, না হলে আপনারা আবার অন্য প্রক্রিয়ায় চলে যাবেন। আমি কি দেখতে পাচ্ছি, এই ফেসিবাদ আবার মাথা চেরা দিয়ে উঠতে চাচ্ছে এই দেশ জাতি। আজকে আমি কি মনে করি জানি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আর কালক্ষেপ করবেন না, অতি শীঘ্রই এই 5-6 মাসের ভিতরে নির্বাচনের একটা ঘোষণা দেন। আমরা সঠিক নির্বাচন চাই, জনগণের যাতে ভোটের অধিকার পায়, বাটের অধিকার পায়, এটা নিশ্চিত করেন। আজকে আর সময় নিয়েন না। ইনুস সাহেব, আপনি একটা ভালো লোক, আপনি ভালোভাবে ইতিহাসের পাতায় থাকবেন। আপনি যদি সঠিকভাবে নির্বাচনটা দিয়ে যেতে পারেন, যদি আপনি অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা না করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি নির্বাচন আপনি সঠিকভাবে না হলে করতে পারবেন না। আজকে আমি বলতে চাই, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এবং প্রত্যেকটি দলের নেতাদের নির্বাচনে দিতে হবে, না হলে নির্বাচন সঠিক হবে না। মজলুম জনতা মাওলানা ভাসানীর আদর্শ সৈনিক হিসেবে বলতে চাই, আসুন দেশ গড়ি, দেশের মানুষকে সম্মান দেই। যেই দলই করুক, তার যদি যোগ্যতা প্রজ্ঞা থাকে, আমরা তাদের শ্রদ্ধা করে স্মরণ করবো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ। খোদা হাফেজ। দর্শক মণ্ডলী, কথা বলছিলেন সৈয়দ মুখলিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি। আব্দুল মোনেম ভাই আবার ফিরে এসেছেন। উনি আগের পর্বে ছিলেন, উনি বলছেন আমাকে বলতে দিতে হবে, এবং আমাদের নাইনেত্রী এলিজা রহমানও আছেন। আলোচনার বিষয় যার যার মতো করে আমি সেট করেছি রাজনীতি এবং দর্শন। এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব চলে গেছে, মোনেম ভাইয়ের সঙ্গে আবু মহিব মুসা দার্শনিক করেছিলেন। এখন দ্বিতীয় পর্ব চলছে, তার মধ্যে অবশ্যই বিজ্ঞ আলোচকবৃন্দ তারা ফ্লোর পাবেন। তবে আবু মহিব মুসা ভাইয়ের সঙ্গে আমার আলোচনার কিছু মিথস্ক্রিয়া হচ্ছিল, ব্যবচ্ছেদ হচ্ছিল আর কি, নানান বিষয় নিয়ে। সেই বিষয়ে অতীত আলোচনার বিষয়গুলোতে যাব, নতুন নতুন বিষয়গুলোতে যাব। সেই নতুন বিষয়ের মধ্যে আমি প্রশ্নই করেছিলাম তাকে যে আপনি সারা জীবন, মানে এত বছর ধরে আপনি যে দর্শন চর্চা করছেন, আপনি কি খুঁজছেন? তো উনি আমাকে বলেছিলেন যে আমি আসলে যা যা খুঁজেছি এবং যা যা পেয়েছি সেটা আমার বইয়ের মধ্যে 400 শতাধিক প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপরেও কিছু জিনিস এখনও উনি খুঁজছেন। তো উনি বললেন বারমুডা ট্রায়াঙ্গল রহস্য সম্পর্কে উনি একটা রহস্য উদ্ঘাটন করেছেন। কি রহস্য উনি পেয়েছেন, আমার এক প্রিমিয়ার ব্যাংকের এক কলিগ উনি লিখছেন, তাই পাঠাইছেন, আপনার স্টলে পাঠাই দেব। তো বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য কি আপনি একটু আমাদের কাছে ব্যাখ্যা করতে পারবেন? এটা রহস্যটা আসলে কতদূর উদ্ধার করেছেন একটু বলতে পারবেন? বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য সম্পর্কে বলতে গেলে অল্প কথা বলা যাবে না, কারণ সংক্ষেপে বলুন। আমি সংক্ষেপে বলা যাবে না। এই বিষয়টা নিয়ে শুধু একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু সংক্ষেপে বলা যাবে না। হয় কি, আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, মাঝখানে শেষ হয়ে গেল, পরে এর একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। এটা হতে পারে বয়সের কারণে, আপনি হয়তো কাগজ কলম রাখবেন, নোট রাখবেন, কারণ আমার কাছে তো অনেকেই আছে, তাদেরকে যেতে হয় অনেক সময়। আমি আজকে মুখলেস ভাইয়ের আলোচনা শেষ করার পরেই আপনার কাছে আসলাম। আসেন, কিন্তু এই বিষয়েও খুব সংক্ষেপে বলা যাবে না। আপনি শুধু সামারিটা বলেন, সামারি শুধু এটা বলবেন বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যটা আপনি কোথায় পেলেন। রহস্য আমার জানা দরকার নাই, এটা আপনি কোথায় পেলেন? কোথায় পেলাম? হ্যাঁ, এটা কিন্তু অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার। শর্ট করে বলেন। এটা স্বপ্নে পাইছেন? দর্শনের কোনো বিষয় শর্ট করে বলা যাবে না। আপনি স্বপ্নে পাইছেন কিনা? আমি আপনার চিন্তায় আমি শর্ট করে বলি না, চিন্তা ইচ্ছে করলে দার্শনিক হওয়া যাবে না, এর পিছনে কারণ আছে। আমি কারণটা একটু বলি, শর্ট করে যতটুকু বলা যায়। আমার বাবা ছিলেন পীর এবং কামেল,
হ্যাঁ, বাবার পীর ছিলেন খান বাহাদুর আহসানুল্লাহ, এই যে আহসানি মিশন, আচ্ছা, আহসানি ইউনিভার্সিটি। আমি যখন মাতৃগর্ভে, আহসান মঞ্জিল নো আহসান মঞ্জিল নেই, যে আহসানি ইউনিভার্সিটি, এটা সাতক্ষীরা নলতাজ শরীফের। তো আমি যখন মাতৃগর্ভে, তখন উনি আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। উনি যে ভবিষ্যৎবাণী করেছেন, আমার আব্বা মনে করতেন যে ওনার অনুপস্থিতিতে আমি গদিনসীন পীর হব। আচ্ছা, কিন্তু আমি তো বাংলা লাইনে পড়াশোনা করছি। জি জি জি। কিন্তু আমি ধর্মীয় সভারও কিন্তু আমি বক্তা। আমি যে কথাগুলো ধর্মীয় সভায় বলে থাকি, ওয়াজ মাহফিলে, সেটা ব্যতিক্রম ধর্মী। আসলে ওয়াজ হলো মোটিভেশন করা মানুষকে। তো সেই মোটিভেশন কিন্তু যারা বর্তমান সময়ে আলেম সমাজ আছে, তারা সেই মোটিভেশন করতে পারছে না। তো এই জন্য আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন খুব শর্টে বলা যাবে না, এইটা হলো শর্ট। এরপরে আরো এর পিছনে কারণ আছে। এটাকে বলা হয় ইলহাম। জি। নবীর ক্ষেত্রে ওহী, দার্শনিক এবং বিজ্ঞানীদের ক্ষেত্রে ইলহাম। এটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু বস্তুগত প্রমাণ, দার্শনিক যুক্তি, বৈজ্ঞানিক ব্যাখ্যা, উদাহরণ দিয়ে এটাকে এস্টাবলিশ করেছে, কিন্তু আমাকে জানানো হয়েছে ওই এলহামের মাধ্যমে। জি, এলহামের মাধ্যমে। এলহাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবো আগামী ভবিষ্যতে, হয়তো কোনো নতুন এপিসোডে। বারমুডা ট্রায়াঙ্গল তো এক বাক্যে একদমই বলা সম্ভব না। তো আপনি কি আর দর্শনের আর কোনো পাতা থেকে খাতা খুলবেন আমাদের জন্য, নাকি আমরা মোনেম ভাইয়ের কাছে চলে যাব? না না, আপনি আমাকে প্রশ্ন করতে হবে। আপনি একটা প্রশ্ন করতে চাই, আপনি কি জীবনে কখনো প্রেম করেছেন? আপনার জীবনে কি প্রেম এসেছে? সাধারণত দার্শনিকদের কিন্তু অনেক প্রেম আসে। আমি নিজেকে দার্শনিক দাবি করি না। আমি অনেকে আমাকে দার্শনিক বলে, কেউ আমাকে অনেকে পীর বলেন, তারা মারাও গেছেন। আমি বললাম যে আমার দলের মহাসচিবই আমাকে পীর বলতাম, পীরের অর্থই তো বুঝি না। এবং আমার আরও অনেক কলিগ আছে বলতো যে ভাই আপনি পীর। তো আমি আসলে মনে করি যে এটার অর্থ যাই হোক, এটা তো আধ্যাত্মিক ব্যাপার সেবার থাকতে পারে, কিন্তু যারা সাধারণত দর্শন চর্চা করে তারা তো বারবার প্রেমে পড়ে। আপনি কি প্রেমে পড়েছেন? না, বারবার প্রেমের ব্যাপারটা নাই। আমি এই বিষয়টা যখন আসে, এটা কিন্তু আকস্মিক ব্যাপার ছিল। আচ্ছা, আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে গিয়ে সুস্থ হওয়ার পরে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু তার আগে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন পাশের বাড়ি আমার বোনের বান্ধবী এবং আমাদের আত্মীয় একটা মেয়ে। তো এই ভাই বোনরা আমাকে খুবই সবসময়, আমি যদি ঘরে ঢুকতাম গ্রামে, তখন তটস্থ থাকতো, আমাকে কেন যেন ভয় পেত। আচ্ছা, তো আমাকে সাহায্য করার জন্য ওর বান্ধবীকে লাগাই দিচ্ছে, আচ্ছা, আমাকে সাহায্য করার জন্য। তো আমি দুপুরবেলার ঘরের একটা অভ্যাস আছে, হাতে পানি ছিটিয়ে দিল। কিন্তু ও তখন পুরোপুরি মানে বিবাহের মতো। আপনার তখন বয়স কত? আমার বয়স তখন, আমি ক্লাস 7-এ পড়ি আর কি। আপনি 7-এ পড়েন? হ্যাঁ। আর সেখানে সে তো বিবাহের উপযুক্ত। তার আগে একটা জিনিস বলে রাখি, আমি প্রেমে পড়ার কথা বলেছিলাম, এটা কিন্তু কোনো নারীর প্রেমের কথা বলি নাই। আমি প্রেমে পড়ার কথা বলেছিলাম, মানে এটাকে স্পেসিফিক নারী তা না, আপনি এমন হতে পারে, দেশপ্রেমও হতে পারে বা অন্য কারো। যাই হোক, আপনি যখন বলেছেন সে বিষয়টা আমরা একটু শুনতে চাই। আপনি বলবেন আপনি যখন 7ম শ্রেণীতে পড়তেন। জি, তারপর? তো ওই পানি দেওয়া, মানে দুপুরবেলা পানি ছিটাই দেওয়া। একদিন আমার মা কিন্তু ওয়ার্নিং দিয়েছে, এই পানি করিস না, ডিস্টার্ব করিস না, তোর কিন্তু মারবে। সত্যি প্রেম ওর প্রতি আকৃষ্ট হলাম, বেশ সুন্দর। দুর্বলতা আসলো। তো দুর্বলতা থাকার পরে আপনার এর পিছনে আবার ইন্ধন দিত এক হিন্দু মামা বলে ডাকতাম। আচ্ছা, খুব পাশাপাশি বাড়ি আর কি। আমি কিন্তু ভীতু ছিলাম এইসব ব্যাপারে। আর মান সম্মানের একটা ব্যাপার ছিল। আমার বাবা পীর, আমার নানা হাজি চারশালিশি করে, আমার বাবার পীর, এইসব কারণে আমি খুব নিজেকে করে রাখছি। তো যখন ওর প্রতি আকৃষ্ট হইলাম, তখন ওই আপনার আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। কত সালে?
এটা 67। আচ্ছা, দেশ স্বাধীনের আগে। তো এই সময় ওই যে আমার ওদিকের মামা, সে আমার মাকে বললো, আপা বলে ডাকতো যে আপা ওকে বিয়ে দিয়ে দেন, একটা ভালো মেয়ে আছে। আচ্ছা, তো একটা ধমক দিছে, ধমক দেওয়ার পরে যে ওর বিয়ের বয়স হয়েছে নাকি, লেখাপড়া করতেছে। তো মায়ের আবার কৌতূহলে যে ভালো মেয়ে আর কেটা, তখন ওই মেয়েটার কথা বললো। আচ্ছা, ওদের সাথে কি আমাদের ইয়ে হয় যায়। আচ্ছা, এই কথা বলার পরে সে তখন, মেয়েটা তখন কোন ক্লাসে পড়ে? 3-তে? ও 5 পড়ে বন্ধ হয়ে গেছে। গ্রামে ছিল না, হাই স্কুল ছিল। ও, পড়াশোনা বন্ধ হয়েছে। তখন আপনার থেকে বয়সের কাছাকাছি ছিল? বয়সের কাছে, আপনি 7, সে 5 পড়ে, মানে সে 6। 2-3 বছরের ছোট হবে আর আমার ওই বোনের সেটাই বয়সে। পরবর্তীকালে বলতেছে যে আপা ওর সাথে ওর একটা সম্পর্ক, সেটা জানা। তো মা অবাক হয়েছে, কোন সময় দেখে না, এমন কোনো কিছু দেখে নাই। এটা বলার পরে মা খুব সতর্ক হয়ে গেছে, সতর্ক হয়েছে, খোঁজার চেষ্টা করছে। পরবর্তীকালে আমার মামা ছিল খুলনা থানার ওসি, আসছে বাড়িতে। তো এটা বললো আমার মামার কাছে। মামা বলে যে আমার আব্বা তখন ওই বাগেরহাটে একটা মসজিদে ইমামতি করতেন, কাজে ওরে বাগেরহাট পাঠিয়ে দাও, মাকে বললেন। তো আমি এই যে ছোটবেলায় যখন ক্লাস 1-এ পড়ি, তখন বাগেরহাটে আবার ছিলাম। ক্লাস 1 ওইখানে আমি পড়াশোনা করছি। একটা স্মৃতি বিজড়িত, আমি খুব উৎসাহী হইলাম। আমি যখন ওইখানে চলে গেলাম, তখন ওর মা, মেয়েটার মা এবং খালা এবং চাচি একই। আচ্ছা, এরা চাচ্ছিল যে আমার এখানে বিয়ে হয়ে যায়, ওর বিয়ে হয়ে যায়। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে যখন অন্য কারোর নজর পড়লেন না, অন্য কারোর নজর পড়ার সুযোগ ছিল না, মানে এমন একটা এসে। তো এরপরে ওর জন্য বিয়ের প্রস্তাব আসতেছে, ও না করতেছে, এবং ওর মা এবং খালা না করতেছে। না করার পরে আমি যখন ওখানে গেলাম, আমার মাকে যখন জিজ্ঞেস করলো যে এরকম প্রস্তাব আসছে, তো আপনি কি বলেন? তো মা ধমক বলে যে বিয়ে দিয়ে দাও। আচ্ছা, তা আমি বাগেরহাটে, এদিকে ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এরপরে মুকলেশ ভাই আসতেছে, মানে মুকলেশ ভাইয়ের কাহিনী আছে কিছু। এরপরে খুব খারাপ লাগছে। খারাপ লাগার পরে আর আমি যখন এই দর্শন নিয়ে গবেষণা শুরু করলাম, এরপরে আর আমার না, মরিম ভাই আসতেছে না, কাঁদে। তারপরে আর আমার কোনো প্রেম ওইদিকে কোনো নেই। আমি যে আচ্ছা, প্রেমের কোনো ছিল না। আপনি ব্যর্থপ্রেমিক। তারপরে যখন আপনার বয়স সন্ধিকাল আসলো, যৌবনে পদার্পণ করলেন, তারপর আপনি নতুন করে দেখতে শুরু করলেন, দর্শন আপনার উপর ভর করলো, কিন্তু কোনো নারী আর ভর করেনি? নারীরা এমনও আছে, আমি প্রতিদিন একটা করে প্রেমে পড়ি। না না না, আমি যেহেতু ওই দর্শনই আছে, আমি তো সমুদ্রের তলদেশে মানিক পেয়ে গেছি। আচ্ছা, এদিকে তো আমার আর কোনো নেই। তার মানে আপনি মনে করছেন যে কোনো নারী দর্শনের পার্ট না? না, পার্ট আছে। এই যে এর আগে বললাম আর কি, আপনি আগের পর্বে নারী বিদ্বেষী কিছু বলেছেন, আমরা ম্যানেজ করার চেষ্টা করেছি যাতে কোনো নারী অসন্তুষ্ট না হয়। তখন হয়তো আমাদের নারী নেত্রী এলিজাবেথ রহমান থাকলে তো ঝগড়া লাগিয়ে দিত আপনাকে। উনি ঝগড়া করেন না, উনি শান্তশিষ্ট। এখন এই যে আপনার দর্শন, এটার পরিপূর্ণতা লাভের জন্য তো একজন নারীর দরকার হয়। আপনার নিশ্চয়ই স্ত্রী, আপনার যিনি স্ত্রী সহধর্মিণী, আপনাকে এ ব্যাপারে কোনো হেল্প করেছেন? সক্রেটিস বলছে, তুমি যদি ভালো বউ পাও তোমার লাভ, আর যদি ব্যতিক্রম হয়, বউ না পাইলে অন্যের লাভ, তাহলে জাতির লাভ। তুমি দার্শনিক। আমার ওয়াইফ এক কথায় বুঝে নিলেন, আমাকে দার্শনিক বানাইছে আমার ওয়াইফ। আচ্ছা, এবং জাতি যদি কৃতজ্ঞ থাকে, তাহলে আমার ওয়াইফের কাছে থাকতে হবে, এটা বুঝে না। আপনার ওয়াইফকে আপনার প্রতি বিরক্ত কিনা, আপনার দর্শন তত্ত্ব শুনে নাকি আপনার প্রতি সে সন্তুষ্ট? এটা আমি বেশি দূর যাব না, আপনার কাছ থেকে আলোচনা শেষ করে আমি আব্দুল মোনেম ভাইয়ের কাছে যাব। উনিও সেমি দার্শনিকের মতো কথা বলেন, রাজনীতির উপাত্ত নিয়ে চর্চা করেন, এবং আমি তো মনে করি যে আমি একজন সুখী মানুষ যে বাংলাদেশের যারা পোর খাওয়া রাজনীতিবিদ তারা আমাদের এখানে আসি, আলোচনা করে। আর অনেকে হয়তো বলতে চেষ্টা করে যে আপনি সমাজের নিচের স্তরের মানুষদের নিয়ে থাকেন, বড় বড় মানুষদেরকে পাচ্ছেন না বা আসছে না, কিন্তু আমি তো মনে করি যে আপনারাই সমাজের বড় মানুষ। তো আমার কাছে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু আপনার
এনসাইক্লোপিডিয়ার মতো, আপনি যত বলবো ততই বলতে পারবেন। আমরা হয়তো ভবিষ্যতে আরও বলবো, দীর্ঘায়িত হবে আলোচনা, আমাদের অফিস বদলাবে, কিন্তু আমরা তো বদলাবো না। যতদিন বাঁচবো আমরা বলতেই থাকবো, জানতেই চেষ্টা করব। তো এই শেষ প্রশ্ন হচ্ছে যে নারী, আপনার স্ত্রী আপনাকে সাহচর্য দিয়েছেন। অনেকের হয়তো আমরা রাজনীতি করি, আমাদের বউ, স্ত্রী, পরিজন বা আমাদের সহধর্মিণী অনেক সময় ভুরু কুচকান, রাজনীতি করে আমরা কি করব, বা আমাদের যোগ্যতা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। কিন্তু আপনার সহধর্মিণী আপনাকে আপনার দর্শন চর্চাকে উৎসাহিত করেছে নাকি? না, সেটা হচ্ছে কি, আমি দর্শন চর্চা করছি অনেক রাত পর্যন্ত, আমি লেখালেখি করছি। পরে আসেন, এখানে আসেন, হ্যাঁ। সে কোনো ডিস্টার্ব করে নাই, এটা ছিল প্রথম দিকে। আপনি এক কাজ করেন, পিছন দিয়ে এখানে ড্রাম সরা, এখানে বসেন, চলে আসেন। পরবর্তীকালে সেভ লাগবে না। পরবর্তীকালে যখন আরো একটু সন্তানের জন্ম যখন আমি হলাম, একটা ছেলে আর কি, পরবর্তীকালে তার একটা ক্যারেক্টারিস্টিক হলো, আমি যদি দূরে থাকি সে মানে হয়ে যায়, আমি কোথায় কি অবস্থায় আছে, এইভাবে আসে, কিন্তু বাসায় গেলে তার ভালো আচরণ পাল্টা। তো এটা আমি করেছি। আমি বিয়ের আগে কিন্তু আমি কিন্তু বিয়ে করতে চাই না প্রথম, কারণ বিয়ে করতে চাই না এই কারণে যে আমি সুখী হতে পারবো না। পরবর্তীকালে যেহেতু আমি বড় ছেলে, আমার বাবা আমাকে প্রেশার দেওয়া হয়েছে, আমি বলে এইখানে আমি বিয়ে করবো না, তোমরা গ্রামে, আমাকে গরিব এবং 6-7 পর্যন্ত পড়া সামনের স্টেজে যারা এরকম একটা মেয়ে দেখো চিঠি লিখতে পারে, মানে এই মেয়েটাকে মার পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়েছে, পছন্দ হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত ফাইনালি এইখানেই দিল, এবং যা ঘটা এটা আমার জীবনে ঘটছে। আচ্ছা, আমাদের মাঝে মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন এসেছেন। হুমায়ুন আহমেদের সেই প্রিয় ভক্ত হুমায়ুন, হুমায়ুন বগুড়ার মানুষ, জার্নালিস্ট, আমার প্রিয় মানুষ, গ্রিন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি আপনার দর্শন তত্ত্ব নিয়ে এমন জায়গায় ডুবে গিয়েছিলাম, অতল গহ্বরে। আপনার অনেক ছোটবেলার গল্প, সবাই হয়তো এভাবে হেলাফেলাভাবে নেবেন না। প্রত্যেকের জীবনে প্রেম আসে এবং আসে যায়। আমার জীবনে প্রতিদিন প্রতি সেকেন্ডে আসে, দেশের জন্য আসে, একটা ফিরিঙ্গি পাখির জন্য আসে, একটা ঝিনুকের জন্য আসে, একটা গাছের জন্য প্রেম আসে, আর অনেক হতদরিদ্র মানুষ, গরিব মানুষ, তাদের জন্য আমার প্রেম আসে, ভালোবাসা আসে। এটা একটা পরিশুদ্ধ চিন্তা। আব্দুল মোনেম দ্বিতীয়বারের মতো আমাদের সামনে এসেছেন। তার আগে একটু চমক দেখাতে চাই নবীন জার্নালিস্ট হুমায়ুন আহমেদের সঙ্গে দুটো কথা বলে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক সময় খুবই সেলফি তুলতে ভালোবাসেন। কোনো সময় নায়ক রাজ্জাকের পাশে দেখলাম, কোনো সময় ইলিয়াস কাঞ্চন, মানে এমন কোনো মানুষ নাই সেখানে আপনি নাই। শাবনূর বলেন আর মৌসুমী বলেন। তো আপনি এই জার্নালিজমটা করেন, আজকের আলোচনার বিষয় ছিল, কিন্তু সাথে ওই ম্যাডামের সাথে ছবি আছে এবং এটা আরো থাকবে, এরকম ইচ্ছা করলে ছবি তোলা যায়, কিন্তু রাজনীতি প্রোগ্রাম বেসে তো আসলে ওইভাবে জানা যায় না কোথায় কে কখন আসবে। আমাদের দেশে অনেক সময় এটার জন্য পরিশ্রমও করতে হয়। আমাদের দেশে অনেক সময় এরকম রাজনীতির মাঠে বেচাকিনি হয়, বড় নেতার পাশে ছবি তুলে গ্রামে দেখায়, আমি পাওয়ারফুল, চাকরি দেয়, বাকরি দেয়, পয়সা নাই। আপনি হয়তো ওই নেশা না, আপনি জার্নালিজম লাইনে। আমি হচ্ছি আমাদের যিনি সঞ্চালক এবং নেতা রাজু ভাই, ওনার সেই অহিংস নীতি আমি মেনে চলি, এবং মানে ওইভাবে নিজেকে কোথাও জাহির করতে যাই না। আপনি যাদের কাছে যাই, কোনো কিছু শিখতে যাই, নিজের মধ্যে ধারণ করতে যাই। আপনি গ্রিন পার্টির সংস্কৃতি সম্পাদক, সাংস্কৃতিক কর্মকাণ্ড করেন, কিন্তু গ্রিন পার্টির একটু সময় কম দেন, সেজন্য আমরা মানে মিডিয়ার সঙ্গে জানিয়ে দিলাম আপনার সম্পর্কে। এখন থেকে রেগুলার আপনি সময় দিবেন, এই জন্য দুঃখিত। বিভিন্ন কারণে ঢাকার বাইরে যাওয়া, অন্যান্য। তো আজকের আলোচনার বিষয় ছিল দর্শন এবং রাজনীতি। আপনি হয়তো এই সাবজেক্ট থেকে বাদ পড়েছেন। আপনার শুধু মুখটা দেখিয়ে দিলাম জনগণকে যে আপনি দেরিতে হলেও এসেছেন। কথা বলছিলাম দার্শনিক মুসা ভাইয়ের সঙ্গে। উনি যেটাই বলেন সেটাই দর্শন, এবং আমরা সেই দর্শনের মধ্যে অবগাহন করছিলাম, নানান বিষয় তুলে ধরছিলাম, তার যৌবন, তার শৈশব, এমনকি তার দর্শনের সঙ্গে তার সহধর্মিনীর যে সম্পর্ক,
তাকে উৎসাহিত করেছে এবং উনি বলেছেন, সেই প্রসঙ্গে আপনারা শুনতে পেরেছেন। আব্দুল মোনেম ভাই, আপনার কাছে গত পর্বে অনেক কিছু জানতে পেরেছি, আবারও জানতে পারবো আশা করি। তার আগে আমি একটু মুসলিম সমাজের মাসুদ হোসেন, তার কাছে একটা প্রশ্ন করতে চাই যে মাসুদ হোসেন ভাই, এই রাজনীতি নিয়েই বলি, রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটার একটা প্রশ্ন রয়ে গেছে। যে ইতিমধ্যে তারেক জিয়া বলেছে যে রাষ্ট্রীয়ভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো দল তৈরি হচ্ছে, এটা মেনে নেওয়া জানা বা ঠিক না, এরকম কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। এদিকে ওই সরকার কি কোনো তাদের ব্যবস্থাপনার মধ্যে কোনো ছোট ছোট ছেলেদেরকে রাজনীতিতে উৎসাহিত করছে কিনা সেটা বলবেন। আর সেই সাথে এটা বলবেন যে নির্বাচন না সংস্কার কতটুকু করলে নির্বাচন, ডক্টর ইউনূস কালকেই বলেছেন যে যদি জনগণ চায় তো 1 ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যায়, আর যদি জনগণ মনে করে কিছু সংস্কার করার দরকার আরো 6 মাস বাড়াতে পারে। আপনি কি বলবেন? প্রথমেই আপনাদের সবার প্রতি রইল সালাম এবং দর্শক শ্রোতার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন সেটি হলো তারেক জিয়া যে বক্তব্য দিয়েছে বা বিএনপির অনেক নেতারাই বক্তব্য দিচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় হয়তো নতুন কোনো দল আবির্ভূত হচ্ছে, তাদের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলবো রাজনীতিবিদরা তো রাজনীতি করে হলো জনগণের জন্য। আমরা রাজনীতি করি কার জন্য? জনগণের জন্য। তাহলে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি হলে এখানে ভয় কোথায়? তাহলে সরকার পৃষ্ঠপোষকতা আমাদেরও করুক, আমাদের গণমুক্তি পার্টি, গ্রিন পার্টি, তো ওয়াই নট মুসলিম সমাজ, শুধু সরকার শুধু তেল পোড়াবে তাদের জন্য? আমি সেটাই বলতেছি যে ভয়টা তো আমার থাকার কথা না। আমি রাজনীতি করি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে। তো জনগণ যদি মনে করে যে সরকার ভুল করতেছে, এর জবাব জনগণ সেভাবেই দিবে। আচ্ছা, অবশ্যই জনগণ ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাবো তখন যদি আমার নিজের ভিতরে দুর্বলতা থাকে। আপনি খুব কৌশলী অ্যান্সার দিয়েছেন। যেমন এই যে ক্ষমতা 5 জানুয়ারির পর থেকে আমরা যা দেখলাম, এমন নিউজ আমার কাছে আছে যে তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় বিএনপি অফিসে একটা ফ্লোর খালি করে দেওয়া হয়েছে, যেখানে শুধু কাজ হলো প্রশাসনের কোথায় কোন জায়গায় বিএনপি সেটআপম্যান হবে, কাকে কোন জায়গায় সেটআপম্যান দিবে। আচ্ছা, তো আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, সরকারের বিভিন্ন পর্যায়ে যে পদগুলো আছে, যেখানে আওয়ামী লীগ শূন্য করা হয়েছে, সেই পদগুলোতে বিএনপির লোকজনকে ওইখানে আসীন করা হইতেছে। তো তাহলে সব জায়গায় তো বিএনপি, তাহলে বিএনপির ভয়টা কোথায়? আচ্ছা, তাহলে আমি মনে করি যে এই ধরনের বক্তব্য হলো হীনমন্যতার পরিচয়। আমরা মনে করি যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তাহলে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি তো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাহলে এখানে তো দল হতেই পারে, এখানে তো তাদের কোনো ভয় পাওয়ার কিছু আমি দেখি। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যেহেতু আপনি আপনার অঙ্কে খুব ভালো মনে হয়, পেতেন আগে, আপনি যেহেতু অঙ্ক মিলাই দিয়েছেন, যেহেতু বহু দলের গণতন্ত্রের প্রবর্তক, সেহেতু আরো বহু দল হলে অসুবিধা। কিন্তু আপনি এখানে যে বলছেন যে এক ছেলে জুতোও পায় না, আর এক ছেলে আপনি গাড়ি কিনে দিচ্ছেন, তা তো হবে না। রাষ্ট্রের কাছে তো সব দলই সমান। আপনি কাউকে কাউকে অফিস দিচ্ছেন, তারা রীতিমতো রাজনীতি চর্চা করছে, আর কোনো কোনো দলে ভাব পাচ্ছে না, স্বীকৃতি পাচ্ছে না, দাওয়াতই পাচ্ছে না, এবং অনুষ্ঠানেই দাওয়াত পাচ্ছে না। এটা তো হতে পারে না। এটা তো হলো ভিন্ন বিষয়। আপনি যেটা বললেন, আপনাকে আমি কথা বলেন, আপনাকে আমি আর কিছু প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করব। আপনি বাংলাদেশ মুসলিম সমাজ, হোয়াই নট হিন্দু সমাজ, মানুষের সবার জন্য তো কাজ করা দরকার, তাই না? কিন্তু আপনার হাসিটা অত্যন্ত চমৎকার, এই জন্য আপনাকে পয়েন্ট কাটা যাবে না। আব্দুল মোনেম
গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, গণমুক্তির জন্য কাজ করছেন, তাই না? অবশ্যই জনগণের মুক্তির জন্য আমরা আপনি আপনার দলের নাম দিয়েই বোঝা যাচ্ছে জনগণ এখন অ্যারেস্ট আছে, মানে তারা এখনো মুক্তি পায় নাই। তা আপনি বলেন, বাকি অংশটুকু বলেন। যে আমি যেটা বললাম আপনাকে ধরে দিই, আমি যেটা বললাম, উনি বললেন যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান, সেজন্য আরো দল প্রমোট হচ্ছে। ঠিক আছে, শত ফুল ফুটতে দাও, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক কোথায়? এটা কেমন কথা? আমাদের গ্রিন পার্টি কি তাহলে এখন অচ্ছুত হয়ে গেল? আপনার গণমুক্তি পার্টি, ওনাদের উন্নয়ন পার্টি, আপনার মুসলিম সমাজ। জি বলেন। যদি সুযোগ সুবিধা দিতে হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি দিতে হয়, তাহলে সকল দলকেই দিতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করলে তো আপনার প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করলে তো প্রতিদিন একটা করে দল খুলবে। চিন্তা করতে ব্যবসা তো এটা খারাপ না। রাষ্ট্র আমাদের মাসে 10,000 টাকা দেয় বা এই করে সেই করে, তাহলে আপনি আটকাবেন কি করে? সবাই বলে যে আসো লাইন দাও, ওই যে রিলিফের গমের মতো, হ্যাঁ, বলে টিসিবির বাজারের মতো, বলে যে প্রতিদিন একটা দল হবে, তখন কি করবেন? মুখলেস ভাই এর কথার প্রেক্ষিতে আমি কিছু কথা বলবো, এর ভিতর দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আমার মনে হয় অনেকটা এসে যাবে। আমি বাইরে থেকে ঘুরে আসার পরে মুখলেস ভাইয়ের কথা যতটুকু শুনেছি তার ভিতর থেকে আমি কিছু কথা বলছি। এর ভিতর দিয়ে আপনার এখনকার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আশা করি অনেকটা চলে আসবে, তারপরে আমি শেষ করব। মুখলেস ভাই, আমি যা শুনেছি ওনার বক্তব্য হলো 1 সদস্য বিশিষ্ট কমিটি হইল রাজনৈতিক দলের নিবন্ধন। ভাই অবশ্য হাসতেছেন, হ্যাঁ বলেন। আমরা মাঝে মধ্যে দেখি বিভিন্ন তদন্ত কমিটির ক্ষেত্রে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। আর কমিটি কথাটা বললে কিন্তু আর একজনের হয় না। এই কনসেপ্টই একটা ফালতু কনসেপ্ট, এটা হইতে পারে না। 1 সদস্যের কমিটি এবং আবার সেটা দিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন, এটা হইতে পারে না। সেটা হইতে পারে 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, 11 জন হইতে পারে, 20 জন, 25 জন, এরকম হইতে পারে। 1 সদস্য আমরা যে দাবিটা এতদিন করে আসছি রাজনৈতিক দলের নিবন্ধনে, সেটা হলো একটা কেন্দ্রীয় কমিটি থাকবে, কেন্দ্রীয় অফিস থাকবে, গঠনতন্ত্র থাকবে। আর আন্তর্জাতিক মানে যদি আমরা দিতে চাই, তাহলে কোনো ক্ষেত্রে দেখা যায় যে 100 সদস্য পর্যন্ত আছে। 100 সদস্য, 100 ভোটার সদস্য রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নিবন্ধন হইতে পারে, আমরা সেটা দাবি করতে পারি। ওনার আরেকটা প্রসঙ্গ, উনি বলেছেন যে কেউ দিল্লির গোলামি করার জন্য উঠে পড়ে লেগেছে, দিল্লিমুখী, আর কেউ নাকি পিন্ডির গোলামি করতে চায়, সেই দলটাও নাকি বিদ্যমান আছে, সেই প্রচেষ্টাও নাকি এখানে বিদ্যমান আছে। এই ক্ষেত্রে ওনার বক্তব্যটাকে আমি কি বলবো, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ বর্তমানে যে বাংলাদেশ, 71 পরবর্তী যে বাংলাদেশ, 71 পরবর্তী বাংলাদেশ হয়তোবা কি বলবো 75-76 পর্যন্ত হয়তো একটা পর্যায়ে ছিল যে কিছু লোক তখনও চিন্তা করতো এটাকে পিন্ডির আন্ডারে নেওয়া, পাকিস্তান বানানো, পুরো পাকিস্তানে পরিণত করার, সেই প্রচেষ্টা কারো মধ্যে ছিল। আর একসময় কিন্তু তাদের ভিতরে সে বুঝুদই ঘটেছে যে এটাকে নতুন করে আর পাকিস্তান বানানো সম্ভব নয়। এখন যারা নাকি এই কথাটা বলে যে পিন্ডির গোলামি জিঞ্জিরে আটকাতে চাই বাংলাদেশকে, এটাকে পাকিস্তান বানাতে চায়, এই লোকগুলি হলো অতিমাত্রায় ধুরন্ধর, বাটপার, চিটার, প্রতারক। অর্থাৎ প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ওই যে একটা শ্রেণী, একটা দল এটাকে দিল্লির পরিবর্তিত করতে চায়, দিল্লির আন্ডারে নিতে চায়, অখণ্ড ভারত বানাইতে চায়, সেটাকে ঢেকে দেওয়ার একটা অপচেষ্টা। অর্থাৎ এরা এদেশের শত্রু। আচ্ছা, এরপরের কথাটা, ওনারই আরেকটা কথা ছিল, আওয়ামী লীগের সব নেতা দোষী নয়। আওয়ামী লীগের সব নেতা দোষী নয়। আমি আপনাদের সামনে নিয়ে আসছি আব্দুল মোমেন, ডক্টর আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী। উনি একটা কথা বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এরপরে আরেকটা কথা বলেছিলেন, আমি মোদিজিকে বলে এসেছি উনি যেন বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে আরেক টার্মের জন্য রাখেন। বাংলাদেশের সরকার মোদিজি রাখবেন। এই যে বললেন, এরপরে ওবায়দুল কাদের বললেন যে দিল্লি আছে
আমরা আছি, দিল্লি আছে, তলে তলে সব কিছু ঠিক হয়ে গেছে, সমস্ত কিছুই। এই যে বক্তব্যগুলি এবং শেখ হাসিনার বক্তব্যগুলি, জি জি, মজার বিষয় হলো চীনে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হাসাও মাহমুদ সেই হাসাও মাহমুদ কি বলছিলেন যে দিল্লিকে আমরা জানিয়ে এসেছি চীনে যাওয়ার বিষয়ে, দিল্লির অনুমতি নিয়ে চীনে যেতে হয়। এই যে বক্তব্যগুলি, এই বক্তব্যগুলি তো একেবারে স্পষ্টত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য, তাই তো? তাই যদি রাখেন, আমি শেষ করার পরে আমি একটু বলি, নোট করে রাখেন, পরে বললেন। আচ্ছা, পরে দেখেন এখন এই যে বক্তব্যগুলি রাষ্ট্রবিরোধী বক্তব্য, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য, মিস্টার খান, এই বক্তব্যগুলি তো রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য, রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য। আওয়ামী লীগে এমন একটা নেতা দেখাতে পারবেন যে নাকি এটার প্রতিবাদ করেছে? আচ্ছা, করেন তো? তাইলে টোটাল দলটা দ্বিমত পোষণ করে নাই, এই দলটা টোটাল দলটা এই দেশে জনগণের বিপক্ষে রাষ্ট্রদ্রোহী দল, আপনি বোধহয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষের দল। আরো মজার বিষয়, আপনি বোধহয় উত্তেজিত হয়ে যাচ্ছেন। আরো মজার বিষয় হলো দল হিসাবে আওয়ামী লীগ, দেখেন এই যে এতগুলি অপকর্ম, এই যে এখনো দেখা যায় একেবারে ওয়ার্ড পর্যায়ের যে নেতা, ওয়ার্ড পর্যায়ের যে কোনো কমিটিতে যে অন্তর্ভুক্ত, এমন একটা লোক কি খুঁজে পাবেন যে লোকটা কোনো না কোনো অপরাধ করেনি, তার প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম লাগায়নি, কারোর জমি দখল করেনি, অথবা টাকা পয়সা লুটপাটের সাথে অংশগ্রহণ করেনি, অথবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়নি আওয়ামী লীগের সবাই সংগঠনে? সবাই, হ্যাঁ, তাই না, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনে সমর্থক না, আমি কিন্তু সমর্থক নয়, যারা নাকি কমিটিভুক্ত এমন একটা লোককে খুঁজে পাওয়া যাবে না। তাইলে টোটাল দলটা চরম ভাবে নষ্ট। সেই দলটাকে আপনি টিকিয়ে রাখার সেই দলটাকে টিকিয়ে রাখার জন্য আপনি বলবেন আওয়ামী লীগের সব নেতা দোষী নয়। যিনি নেতা উনি সেই কথাটা কেন বললেন না? কেন মোমেনের বরখাস্ত দাবি করলেন না? মোমেনকে গ্রেফতারের জন্য দাবি করলেন না? করেন নেই কেন? তার মানে তারাও তো এই দেশের বিপক্ষে অবস্থান, দিল্লির পক্ষে অবস্থান, অখণ্ড ভারতের পক্ষে তাদের অবস্থান, অর্থাৎ বাংলাদেশটাকে তারা ভারত বানাইতে চায়। যারা ভারত বানাইতে চায়, যে লোকগুলি ভারত বানাইতে চায়, যে লোকগুলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে চায়, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এবং রাজু আহমেদ খান, এবার শুনেন আপনার যে প্রশ্ন ছিল যে এভাবে রাজনৈতিক দলের কি দল বেঁধে নাকি যাবে, হিরিক পড়ে যাবে যদি নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনি কি রাগের বশত বলছেন? না, রাগের বশত, ঠান্ডা মাথায় বলেন, আলোচনা হচ্ছে। এই জমি অনেক গন্ডগোল লাগানো যাবে, আমরা বলছেন যে একেবারে কোর্ট কাছারির মতো। শুনেন, এটা বলা হয়েছে যে যদি রাষ্ট্র কিছু স্পেস দেয় কোন দলের জন্য, সেক্ষেত্রে এটা আবার তৈরি না হয় যে দল তৈরি হবে ডেলি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যখন নাকি এই জায়গাতে যাবেন, গঠনতন্ত্রটাকে যখন নাকি দেখবেন সঠিকভাবে, আচ্ছা আচ্ছা, যদি নাকি এই রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কারোর অবস্থান না হয়, দল যতটাই হোক হইতে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে তাদের অবস্থান না হয়, সেটা গঠনতন্ত্র দেখি আপনি স্পষ্ট হবেন না। কিন্তু নিবন্ধন পদ্ধতি করবার সময় তখনই বলা হয়েছিল যে এটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে, অন্তত ক্রাইটেরিয়া গুলো দেখার জন্য, যোগ্যতা আছে কি না সেটা দেখার জন্য নিবন্ধনের পদ্ধতিটা উঠাই দেওয়া উচিত। নিবন্ধনের পদ্ধতিটা উঠিয়ে দিয়ে এটার সাথে আমি অবশ্যই একমত না। বহু দলই এই দাবি করছে যে নিবন্ধনের পদ্ধতিটা উঠিয়ে দেওয়া হোক। আগে নিবন্ধনের পদ্ধতিটা ছিল না, আমাদের দেশেও ছিল না, কিন্তু গোটা বিশ্বেই, গণতান্ত্রিক বিশ্বেই নিবন্ধনের পদ্ধতিটা কিন্তু আছে। যেহেতু আছে, আমরা তো বহির্বিশ্বের সাথে, আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। যেহেতু তাল মিলিয়ে এগিয়ে যাব, তাদের দেশে যেহেতু আছে, আমরাও সেটা রাখি। তো রাখার ভিতরে যাতে রাষ্ট্রদ্রোহিতামূলক, রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী কোনো কর্মকাণ্ড যাতে না হইতে পারে সেটা আমরা নিশ্চিত করি।
সেটা নিশ্চিত করে অন্তত বইটাতে যাই যে 100 সদস্য পর্যন্ত যায়, যে 100 সদস্য থাকলে এরপরে সেটা করতে পারেন যে এত বছর এতটা নির্বাচন পর্যন্ত আপনাদের পারফরমেন্স যদি নাকি আরো কিছু শর্তযুক্ত করেন, আপনাদের পারফরমেন্স দেখবো। পারফরমেন্স যদি দেখা যায় যে নাই আপনারা পারফর্ম করতে পারছেন না, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। রিনিউয়ালের একটা বিষয় কিন্তু নিয়ে আসা হয়েছে, এই রিনিউ হবে না, সেরকমটা হইতে পারে। কিন্তু আপনি না একটা বিষয় এখানে আপনার পেছনে ফিরে এসেছি, সেটা আমি একটু আপনাদেরকে চা পরিবেশন করছি, যার কারণে আমি হারিয়ে ফেলছি লাইন। আপনি বলেছেন যে যারা যারা আওয়ামী লীগ করে সবাই খারাপ, বা তাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদ কেন করেনি, এরা খারাপ। প্রতিবাদ তো আপনিও করেননি, আমিও করিনি ওই অর্থে। মানে প্রতিবাদ করলেই আমরা শুধু ভালো হয়ে গেলাম, প্রতিবাদ করার জন্য স্পেস থাকা রাখবে না। প্রতিবাদ করার জন্য জীবনের নিরাপত্তা ব্যাপার রয়ে গেছে। অনেকে আছে আওয়ামী লীগ করে, কিন্তু তারা আওয়ামী লীগের ধান্দাবাজির সঙ্গে নাই, এরকম আছে তো। কিন্তু তারা হয়তো ওই সময় প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ করলে আরও অনেক টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য অনেক জায়গায় দেখা যাচ্ছে সরকারের অনেক ক্ষমতা রয়ে গেছে, সেখানে তাদের অনেক লালবাতি জ্বালাই দেবে, এমন হতে পারে। তার ব্যবসার লাভ জ্বালাই দিল, চুপচাপ আছে। কিছু ভালো পার্সেন্টেজ যাই হোক, আমাকে মোকলেশ ভাই বলছিল যে 20% হোক আর 30% হোক, একটা পার্সেন্টেজ তো ভালো আছে, এটা তো স্বীকার করবেন কিনা? নগণ্য সংখ্যক। মুকলেশ ভাই এই বিষয়ে আরেকটু আমি এই প্রশ্নের উত্তর আরেকটু আপনি প্রশ্ন নিব না, শেষ করা যাবে না, 1 মিনিট শেষ করা যাবে না। আপনি বলেছেন মুকলেশ ভাইয়ের কথার প্রেক্ষিতে তাকে বলার সুযোগ দিতে হবে। মুকলেশ ভাই আপনি বলেন, অবশ্যই কত পার্সেন্ট দিবেন? মুনম ভাইয়ের সাথে একমত না, কারণ বাদ খেলে কিন্তু বাদ পড়ে, তাই বলে যে সব বাদই দোষী খারাপ হবে ধরেন ভালো আছে। আমি মনে করি আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো লোক আছে যারা নাকি অবহেলিত। জননেত্রী শেখ হাসিনা একতরফা ভাবে তার দল চালাইছে। আমার জানা মতে আওয়ামী লীগের অনেক ভালো ভালো লোক আছে তারা অবহেলিত, এবং তারা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারেনি। তারা পুঁজিবাদ, সন্ত্রাসী, তাদের নিয়ে রাজনীতি করছে। আমি মনে করি আমার জানা মতে আমাদের বিক্রমপুরে অনেক ভালো আওয়ামী লীগের নেতা আসছিল, তারা অবহেলিত। আর জননেত্রী শেখ হাসিনা যারা চাঁদাবাজি, এই যে আবার বললেন জননেত্রী, এখন তারা জননেত্রী বলা যাবে না? উনি তো আগের জায়গা থেকে ফেরত আসতে পারলেন না। উনি তো জননেত্রী ছিল। এখন আমি একটা কথা বলি, মনে করেন যে বাসায় গিয়ে রাত্রেবেলা স্ত্রীর গায়ে থাপ্পড় দিয়ে বলছে, এই সদরঘাট সদরঘাট সদরঘাট, বউ তো লাভ দিয়ে উঠছে, তুমি রাস্তায় বাস চালাও আর সেটা রাত্রেবেলা আমার পিঠাও না। আপনি যে আগে জননেত্রী বলছেন আমরা মেনে নিলাম, আপনি তার পছন্দ করতেন, এখনো কি জননেত্রী? মনিম ভাই আপনার ধারণা ঠিক নেবে ঠিক আমি জানি না, তবে অনেকেই আওয়ামী লীগের এখনো ভালো মানুষ আছে, তারা হয়তো জড়িত ছিলেন না। আমরা মাসুদ হোসেনের যাবো তার আগে দার্শনিক না, এটা তো সঞ্চালককে তো ইগনোর করা লাইনের ঠিক আছে, আমরা অবশ্যই যাবো। দার্শনিক থেকে তো উত্তর নেওয়া দরকার, আপনার কাছে আসবো। আচ্ছা জি বলেন, এই প্রসঙ্গে বলবো জি একটা কথা এর আগেও বলছি আমি, পৃথিবীর 99.99% মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম। আচ্ছা, এটা তো আপনি এর আগে বলেছি। তার মানে এই 99.99% মানুষ প্রতারক, মানে সুযোগের অভাবে সে হয়তো ভালো মানুষ, সুযোগের অভাবে সৎ, কিন্তু 99% অর্থাৎ এই 99.99 ভাগ বাদ দিলে ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তাহলে এটা কিন্তু ন্যাচারাল। আপনি যদি ভালো মানুষ পৃথিবীতে 1% পান, তাহলে বুঝতে পারছেন যে এটার যে মিশ্রণ, মানে আপনি পানির সূত্র জানেন তো, H2O2, তার মধ্যে কত ভাগ কার্বন, কত ভাগ আয়রন, এসব থাকে না। যদি এরকমই হয়ে থাকে যে 1 ভাগ লোক ভালো 99 ভাগ খারাপ, তাহলে বুঝতে পারছেন এটাই হচ্ছে ন্যাচারাল। সৃষ্টিকর্তা এই পার্সেন্টেজটা ইচ্ছা করলে, মানে আমরা যদি সবাই প্রার্থনা করি, উনি বাড়িয়ে দিতে পারেন। ভালো মানুষের সংখ্যা কম, এখন এটাই স্বাভাবিক। আপনার দুধের মধ্যে শর্ত কমই থাকবে, কিন্তু এই খারাপ মানুষের মধ্য দিয়েও তাদের উপযোগী একটা রাজনীতি তৈরি করতে হবে। আপনার কাছে একটু বলি জি, কিয়ামতের আলামত গুলো চলছে। কিয়ামতের আলামতের কি আছে? কিয়ামত তো আসবে, সেটা ঘোষণা করাই আছে। ঘোষণা করা আলামত না, এখন খুব কঠিন অবস্থার মধ্যে সামনে আমাদের চায়ের পাতা শেষ হয়ে গেছে। হ্যাঁ বলেন। তৃতীয় বিশ্বযুদ্ধ মধ্য দিয়া শেষ হয়ে যাবে আমাদের সভ্যতা। ও আরো আছে, তো আমরা কঠিন সময় পার করতেছি। আচ্ছা,
একজন ভালো লোক খুঁজতে গেলে আপনাকে এ নিয়ে গবেষণা করতে হবে যে কোন লোকটা ভালো। আচ্ছা, আমি এটাকে মনে করি না। দার্শনিক দৃষ্টিকোণ আর সাধারণ দৃষ্টিকোণের মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, আপনাকে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা করা যাবে। দর্শন এটার আগে পিছিয়ে যাই লাগিয়ে দেন, অনেকে এখন ধ লাগিয়ে দিচ্ছে, অনেকে ব লাগিয়ে দিচ্ছে। আসলে প্রকৃত দর্শন আপনার কাছে আছে। কেউ কেউ আপনাকে বলেছে যে আপনি একমাত্র শেষ দার্শনিক। আমি জানি না, পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে। আব্দুল মোনেম ভাই উদ্গ্রীব, উনি ওড়ামোড়া করছেন, বলছে যে আমার কিছু বলার আছে। আমি মনে করি যে পলিটিক্স ক্লাব এই আলোচনাটা সার্থক। যদি এরকম কারো যদি এই মুহূর্তে বলার জন্য উদ্গ্রীব ভাব আসে, যদিও মাসুদ ভাই বলবেন এরপরে, এবং এলিজা রহমান তো বলবেনই নাই নেত্রী। জি মোনেম ভাই, আপনারা যেটা বলছেন যে কারো মতে 30%, কারো মতে 20%, হ্যাঁ, আওয়ামী লীগ নাকি ভালো আছে। আচ্ছা, ধরে নিলাম যদি 30% তো থাকে, 70% তো খারাপ। অবশ্যই যে দলটা 70%ই খারাপ এবং লাইমলাইটে, এই যে 30% যারা, তারা কিন্তু কখনোই লাইমলাইটে না। আচ্ছা, পর্দার অন্তরালে তাদের কখনো দৃশ্যে দেখাই যায়নি, সিনে দেখা যায়নি। তো কাজেই সেই দলটা কে টিকিয়ে রাখার চিন্তা এক বিষয়টা। আপনি যেটা বলবেন, যিনি রাজনীতি করেন, রাজনীতি জিনিসটা তো হলো এমন একটা জিনিস যে আপনাকে অবশ্যই কম বেশি ঝুঁকি নিতে হবে। যিনি রাজনীতি করবেন জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, আপনি সত্য প্রকাশের জন্য প্রয়োজনে আপনি ঝুঁকি নিতে রাজি আছেন। আর সেটা যদি না পারেন, তাহলে তো আপনি রাজনীতি করার কথা না। তার মানে ওই যে 30% ভালো কথা বলতেছেন, এরা ইনভ্যালিড লোক। ও আচ্ছা, মানে 30% মুসলিম সমাজ, সেই 30% ইনভ্যালিড, অর্থাৎ দিয়ে রাজনীতি হবে। এখানে একটু বিষয়ে মোনেম ভাইকে একটু চুলচেরা বিশ্লেষণ করি। ধরে নিলাম 30% ইনভ্যালিড ভালো, কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। আমি আপনার বাসায় এরকম একটা গ্লাস আছে না, যেখানে আমি পানি খান, কোনো আজকে না গ্লাস আছে না, পানির গ্লাস, কোনো একটা সময় আপনি দেখলেন যে পানির গ্লাসের মধ্যে একটা কালো ময়লা দেখা যাচ্ছে, তাই না? বা কিংবা একটা মাছি বা মশায় উড়ে এসে পড়লো, আপনি কি সেই মাছি বা মশা ফেলে দেবেন নাকি গ্লাসটাই ফেলে দেবেন? এখানে অবস্থাটা কিন্তু সেটার সাথে তুলনা করার যোগ্য না। কেন যোগ্য না? আপনি 30% ভালো মানুষ বলছেন, এই দলটাই বাদ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দিয়ে দিই, আপনার বলতে সুবিধা হবে। এখানে বলতে সুবিধা হবে একটা প্রশ্ন, আপনার উত্তর একটা একটু দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ধরে নেন যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন, তাই না? তাহলে ছাত্রলীগের মতো অবস্থা হবে না? এখন কোনো ছাত্রলীগ নাই, নিষিদ্ধ। এখন সবাই বলছে আমরা যুবলীগ। আচ্ছা, আপনার যে শত্রু দৃশ্যমান, তাকে আপনি ইনভ্যালিড করে দিলেন, তাকে লাইসেন্স ক্যান্সেল করে দিলেন, তাকে আপনি প্রকাশ সাক্ষ দিলেন না। সেই শত্রু যখন অদৃশ্য থাকবে, আপনার জন্য ঝুঁকি বাড়বে না কমবে? আচ্ছা, যখন নাকি তাদের 1 মিনিট ভেবে উত্তর দেন, তাহলে দর্শক ভাববে যে না আপনি ঘাবড়ে গেছেন। আপনি যখন নাকি ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন, আমি কেন বাইরে যে পাঠিয়ে দিলেন, ওই পাঠানোটা বিচার তো আপনি করবেন। বাইরে যে পাঠিয়ে দিলেন, ভারতে যে বর্ডার ক্রস করে পাঠিয়ে দিলেন, কে পাঠিয়ে দিল? আমাদের সেনাবাহিনীর লোক। আপনি এই সমস্ত আজগুবি কথা কইবেন। রাষ্ট্র পাঠাইতেছে, হাসিনাই গেছে, ট্রান্সপন্ডার অফ ছিল, এবং সেনাবাহিনীর যাত্রীবাহী যে বিমান, মানে কার্গো বিমান আর কি, কার্গো বিমানে সেনাবাহিনীর কার্গো বিমানে ট্রান্সপন্ডার অফ করে যাতে রাডারে ধরতে না পারে। এই যে দেশের বাইরে গেল, এটাকে রামছাম যদু মধু পাঠাইছে, হাসিনাই গেছে। কারণ সেনাবাহিনী যদি পাঠাতে, সেনাবাহিনী কার? এই রাষ্ট্র তো ইনভেড হয় না। তা আমরা কেন বলি যে হাসিনা পালাই গেছে? আচ্ছা, যাই হোক, আপনি এই যে হাসিনা পালাই নাই, বরং হাসিনা জীবন রক্ষার জন্য সরে গেছে। ধরে নেন পালাইনি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের রাষ্ট্র না, পাঠিয়ে দেওয়া হয় না, সেই গেছে তার রাষ্ট্র, সে প্রধানমন্ত্রী। এই যে আওয়ামী লীগের অন্যান্য লোক, কেউ বলছে, আমি বলি না, হ্যাঁ, আওয়ামী লীগের অন্যান্য লোকগুলি যে পাঠিয়ে দিলেন, এদেরকে যদি নাকি না পাঠাইতেন, এবং যারা নাকি দেশে বিভিন্ন অপকর্মে এখনো লিপ্ত আছে, তাদেরকে যদি নাকি ধরে বিচারের আওতায়, কারা অপকর্মে লিপ্ত আছে? আওয়ামী লীগের যেসব লোক, আর বিএনপি এরা সব ভালো আছে, চাঁদাবাজি করছে বলে রাখেন। আমি যেটা বলছি, আমি তো এখন আওয়ামী লীগ প্রসঙ্গে বলছি। আচ্ছা, এদেরকে যদি নাকি বিচারের আওতায় নিয়ে আসা হয়, এবং দলগুলিকে, অর্থাৎ এই দল এবং তার অঙ্গ সংগঠনগুলি এবং সাথে তাদের যারা সহযোগী হয়েছিল 14 দল, তাদেরকে যদি নাকি নিষিদ্ধ করে ফেলা হয়, তাহলে দেখা যাবে যে এদের নেতারা কিন্তু অধিকাংশ ইনভ্যালিডের পর্যায়ে এমনিতেই। আর
বাইরে যারা আছে যাদেরকে সত্যের কথা বলতেছেন, ভালো বলতেছেন, তারাও কিন্তু কাজ করার মতো ক্ষমতা রাখে না। কাজেই এই দলগুলি থেকে ভবিষ্যতে ছাত্রলীগ, যুবলীগ থেকে কিছু মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেশে যদি নাকি সঠিক একটা রাজনৈতিক ধারা আসে, আর যারা নাকি স্বল্পদোষী এই লোকগুলিকে গ্রাম্য, যেটাকে বলবো আমরা আচ্ছা গ্রাম্য সালিশ টালিশের মাধ্যমে, বুঝতে পারছেন, তাদেরকে যদি নাকি শুধরিয়ে নেওয়া হয়, অন্তত ক্ষমা টমা চাওয়া জনগণের সামনে মসজিদে বক্তব্যে নিয়ে যদি নাকি মানুষের সামনে ক্ষমা টমা চাওয়া ঠিক করে দেওয়া হয়, মানে মানুষের সামনে মাপ চাওয়া, মানে মিডিয়ার সামনে মাপ চাওয়া, এটা কি মানে কেউ কৃতিত্বের দাবিদার? আচ্ছা, মিডিয়ার সামনে নয়, কথাটা হলো এলাকায় মানুষের সামনে, একটা মসজিদে জুতা পরাইছিলেন না, মুক্তিযোদ্ধা পরিচয় একজনের জুতা পরানো হয়েছিল না, বলে যে তো মুক্তিযুদ্ধ হতে পারে কিন্তু সে অপরাধী, দুর্নীতিবাজ, এরকম। মুক্তিযোদ্ধাকে জুতা পরানো হয়নি, সন্ত্রাসীকে পরানো হয়েছে। ও তাহলে তার পরিচয় তো দুটা, সে সন্ত্রাসী একাধারে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা সেটা দুটো পরিচয় না, সেটা আলাদা চ্যাপ্টার। মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে কিন্তু দাবি রেখে আপনি একজনকে প্রকাশ্যে মালা জুতা পরাবেন কেন নয়? তাহলে যদি সেই মুক্তিযোদ্ধা, যদি কোনো মুক্তিযুদ্ধ, যে লোকটার কারণে শত শত লোক গৃহহারা থাকলো, সেই লোকটাকে মানুষ এভাবে ছেড়ে দিবে কেন? আচ্ছা, তাহলে আপনার ঘাড়ে দুই পাশে দুই ফেরেশতা কেন? ওটা খারাপ কাজ লাগবে আর ভালো কাজ লাগবে। ভালো কাজের জন্য আপনি তাকে ই করবেন, কেন এটা? ভালো কাজের জন্য তাকে আপনি প্রশংসা করবেন, খারাপ কাজের জন্য তাকে বদনাম করবেন। আপনি যে মুক্তিযুদ্ধ করছিল তার সেই সম্মানটুকু রাখতে হবে। হ্যাঁ, সেটা তো দিচ্ছি। তাহলে যে বলা উচিত ছিল। আপনি জানেন ট্রাম্পের কাহিনী জানেন? ট্রাম্প কিছুদিন আগে বিচার বিভাগ তাকে শাস্তি দিয়েছে, কিন্তু বিনা পরিশ্রমে, বিনা জেলে, কারণ কি? সে রাষ্ট্রপ্রধান। কারণ তার একটা অপরাধের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু শাস্তির রায় কি? রায় হচ্ছে তার কোনো জেলও হবে না, কিছুই হবে না, অটো জামিন। তার মানে কি? সে রাষ্ট্রপ্রধান। আপনি মুক্তিযোদ্ধাকে এইটুকু সম্মান করতে পারলেন না। যাক, আমি কিন্তু আওয়ামী লীগের লোক না, আমি বিএনপির লোক না, যেহেতু আমি এখানে সঞ্চালক। আপনার কাছে আমি আবার আসবো, কিন্তু আপনি 30% লোক আপনার বাসার গ্লাসটাকে ফেলাই দিয়ে আসেন, যেখানে মাছি পড়ছে, মাছি না ফেলে গ্লাস ফেলাই দিবেন। এটা হচ্ছে রাজনীতি। মাছি ফেলা, আপনি যেটা বলতেছেন, গ্লাসের সাথে যখন নাকি মাছিটা লেগে থাকে, এটা তো 30% বা 40%। নারী নেত্রী এলিজা, আপনি কি ফেলবেন? গ্লাস ফেলবেন না মাছি ফেলবেন? আমি গ্লাসটা পরিষ্কার করব। আর আওয়ামী লীগ এভাবে তো পরিষ্কার করে ফেলার মতো না, এটা তো সেরকম মহিলার জিনিস না। আপনি কি আওয়ামী লীগ করেন? সেটা তো হইলো, তাহলে থামতেছেন না কেন? এই সমাজের একটা আর নারী নেত্রী এলিজা, আপনি কি বলেন? মাছি ফেলবেন না গ্লাস ফেলবেন সেটা বলেন। মাছি ফেলবেন, গ্লাসটা ওয়াশ করে নেবেন। তাহলে এই সহজ কনসেপ্টটা এত কষ্ট লাগলো কেন মনেম ভাইকে গিলাইতে? আপনি বলেন। অনেক জ্ঞানী মানুষ। আচ্ছা, অনেক জ্ঞানী মানুষ। আপনি বোকা না, আমরা কম জ্ঞানী। কম জ্ঞানী। আমরা এখনো জ্ঞানের। আচ্ছা, আমরা আলোচনা শেষ করবো, প্রত্যেককে 1 মিনিট করে দেবো। আপনি 3 মিনিট পাবেন, যেহেতু আপনি বলেন নাই। আপনার অনেক কিছু বলার জন্য, ওই যে বাসের যেমন হেল্পার বলে সদরঘাট, যে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে পলিটিক্স ক্লাবে আজকের এই আলোচনা সভায় অত্যন্ত জমে উঠেছে, এবং এখানে আসলে কেউ কারো জায়গা থেকে আসলে সরে আসতে চায় না, এবং এখানে আজকে মানে অনেক ধরনের কথাই হচ্ছে, এবং কথা একজন একটা কথা বলছে, পরস্পর বিরোধী অনেক কথা হচ্ছে, আবার বিরোধিতা হচ্ছে। তো যাই হোক, আজকে গ্রিন পার্টির রাজু আহমেদ খান ভাইকে ধন্যবাদ যে আজকে পলিটিক্স ক্লাবের ধরনের সুন্দর একটি আলোচনার অবতারণা করেছেন। যাই হোক, আজকে এখানে উপস্থিত রয়েছেন গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট তাত্ত্বিক নেতা আব্দুল মুনেম, এবং উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট চিন্তাবিদ আপনার আবু মুসা ভাই, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এবং যিনি মানুষের মানে দুঃখ দুর্দশা এবং মানুষের অনেক সমস্যার কথা ভাবেন, সেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি ন্যাপ ভাসানি করেন, কিন্তু তার পার্টির নাম হচ্ছে বাংলাদেশ উন্নয়ন পার্টি। সেই উন্নয়ন পার্টির নেতা শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সৈয়দ মুখলেসুর রহমান, এবং সাংবাদিক হুমায়ুন ভাই, এবং মুসলিম সমাজের বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাসুদ হোসেন ভাই। তো যাই হোক, আসলে অনেক সবারই নাম মেনশন করতে হয়, এই কারণ সবাই যার যার জায়গা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং
সর্বজন মানে আপনি সুনির্দিষ্ট প্রশ্নের অ্যান্সার দিবেন। আপনার কাছে প্রশ্ন আমার এটাই যে বাংলাদেশের এক মিনিট, না আমি শুরুতেই কারণে বলতে চেয়েছি, কারণ ওই সময় একটা সুন্দর কথা এসেছে, আমরা কিন্তু দেখেছি যে আসলে বেশি সবাই আমরা অনেক জানি তো, যার কারণে আমরা মূলে যাই না আপনি সঞ্চালককে স্পেস দিচ্ছেন না। আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন আছে, তার বাইরেও কিছু বলতে পারবেন, কারণ আপনি তো এখন খাঁচার বন্দি পাখি না। তো সেটা হলো যে আপনার কাছে প্রশ্নই হচ্ছে এটাই যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা উঠেছে, আবার বিএনপি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, সেটা তার রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু একজন নিরপেক্ষ রাজনীতিবিদ, রাজনীতি চিন্তা গবেষক হিসেবে আপনি যে তথ্যটা আমরা তুলে ধরলাম যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সেটা তো বুঝতে হবে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তারা সবাই তো মারা যাবে না, তারা কোনো না কোনো দলে ভর করবে, তাদের অ্যাক্টিভিটিস চালাবে। আপনি কি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তার আগে একটু শুরুতে বলি, কারণ এটাই হলো মূল কথা, এটার দিকে কেউ যায়নি। মোখলেস ভাইকে একটু আসলে মানে বিষয়টা তার প্রতি একটু আমার একটু অন্য ধরনের একটা ভাব নিয়ে আমি বলতেছি, যদিও সে অত্যন্ত উদার মনের মানুষ, কিন্তু রাজনীতিতে বা সব জায়গায় আসলে উদারতার স্থান নাই। কারণ কবিগুরু বলেছেন যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। তো আসলে মোখলেস ভাইও বলবেন এবং অন্যান্য অনেক নেতাই জানেন যে আমার পার্সোনাল, আমার যতটুকুই বয়সক না কেন, আমার সাথেও যে আওয়ামী লীগের কোনো খারাপ সম্পর্ক ছিল বা আমার সাথেও ভালো যেটুকু থাকার দরকার ছিল, কিন্তু আমি দূরের থেকে দেখেছি, কাছের থেকে দেখেছি এবং আমাদের এলাকায় বা পারিবারিকভাবেও দেখেছি যে এই দলটি দেশের মানে যেহেতু বৃহৎ দল হিসেবে তারা দাবি করে, সে কারণে তারা এমন অপকর্ম নেই যে সেটা তারা করে না। এবং মানে তারা মানে সর্বদাই এবং এখনো পর্যন্ত তারা যে ক্ষমতায় নেই বা তাদের একটি ছাত্র সংগঠন নিষিদ্ধ, কিন্তু তারপরও তারা মানে নিজেদের সেই বাহাদুরি, মানে সবসময় এমন বাহাদুরি দেখায় তারা, এবং এখনো দেখাচ্ছে কিছুটা। এবং আসলে কি যে কোনো জিনিস যখন মানে একটা কথা আছে না যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের বাঁচার ইচ্ছা জাগে, বিএনপি বলে বাহাদুরি কারা দেখাচ্ছে, আওয়ামী লীগ দেখিয়েছে, আগে দেখিয়েছে, হ্যাঁ দেখিয়েছে। এবং আসলে মুক্তিযুদ্ধের সময় তো আসলে তেমন কোনো রাজনৈতিক দল ছিল না, তো মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ ছিল। কিন্তু আবার যে যদি আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের যেমন একক কৃতিত্ব দেওয়া হয়েছিল, তখন থেকেই একটা পরিস্থিতি গোলাটে ছিল। এবং তখন সেই বিচারপতি এসকে সিনহার কারণে তার একটা রায় যখন এই ব্যাপারে বলেছিল যে আসলে একক কৃতিত্ব কারণ না, এবং সে কারণে তার অত্যন্ত অপমান অপদস্থভাবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তো এভাবেই বোঝা যায়। এবং ওই কথার পরিপ্রেক্ষিতে এটাই বলছে যে মোনেম ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, যদিও মোনেম ভাইয়ের সাথে রাজনৈতিক কিছুটা মতভেদ থাকতে পারে, কিন্তু আমি সম্পূর্ণ একমত যে, এবং এইভাবে পয়েন্ট আউট করে রাজু ভাই বলেনি, মোখলেস ভাই তো বলেইনি সম্পূর্ণ একমত বলতে, সম্পূর্ণ একমত বিশেষ করছি, সম্পূর্ণ একমত এই কারণেই কারণ আওয়ামী লীগ 100% নিষিদ্ধ, হ্যাঁ নিষিদ্ধ না হলেও, নিষিদ্ধ আসলে আমি যে কোনো ব্যাপারে বেশি একটা মানে কঠোর হতে পারি না, নিষিদ্ধ না হলেও এই দলটা আসলেই মানে অতীতে যাই করেছে না কেন, কিন্তু আমাদের পরবর্তীতে শেখ হাসিনা মানে ক্ষমতায় আসার পরে, এবং সে সবসময় বলতো যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, মানে দেশটা তার কিছুটা জমিদারির মতো করে সে ভাবতো বা বলতো। তো জানি না যে শেখ মুজিবুর রহমানের অন্য কোনো উত্তরসূরি ক্ষমতায় আসতো, শেখ হাসিনার বাবা দেশ স্বাধীন করেছে এটা শেখ হাসিনা বলে। আপনার একটা ওল্ড সিটিতে, ওল্ড ঢাকায় আপনাদের একটা বাড়ি আছে না, আপনার বাবার বাড়িটা বানিয়েছে বলতে পারেন, কিন্তু ওটা আমি জানি যে ওটা লালচাঁদ রাজমিস্ত্রি বানাইছে, কিন্তু আসলে আমরা তো বলি আপনার বাবা বানাইছে, সেই সূত্র ধরে বলা যেতে পারে দেশের আপামর জনগণ স্বাধীন করেছে। কিন্তু একজন তো নিশ্চয় না কেউ এখানে আপনার সাথে সম্পূর্ণ না এখানে ঝগড়াঝাটির বিষয় তো না, তর্ক না, আমি একটু শেষ করি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি সঞ্চালককে স্পেস দেন না, এরকম ভাবে বললে কিন্তু আমি এরকম বলে আমি ক্যামেরা অফ করে দেবো। আপনি যখন সঞ্চালক যখন কথা বলবে আপনাকে শুনতে হবে, এটা হচ্ছে আপনি বাধ্য, কারণ আপনি ঝগড়াঝাটির মতো করে বলবেন। আমি একটা সামনে একটা উদাহরণ তুলে ধরলাম, আমি তার মানে বঙ্গবন্ধুর নাতি না, আমি জয় না, আমার দাদা আব্দুল সামাদ খান। আমি বলতে যাচ্ছি যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, এটা কথার কথা মানুষ বলে, উনি মূল নেতৃত্বে ছিল, যেহেতু আওয়ামী লীগই মূল নেতৃত্ব ছিল, যেহেতু বাংলাদেশে আর কোনো দলই ছিল না। এখন সেই আওয়ামী লীগ ভেঙে তার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তারও উপদল হয়েছে, কেউ বিএনপি হয়েছে, মুসলিম সমাজ হয়েছে, হিন্দু সমাজ হয়েছে, কিন্তু আগে তো একটা দলই ছিল। ওনাদের স্কুলে মাস্টার ছাত্রছাত্রীর কয়জন বলে যে আমি মাস্টার মশাই আর দপ্তরি, কিন্তু আসলে ছাত্র তো একটাই।
তা এই জন্য আপনি এটা বলতেছেন যে শেখ হাসিনা বলছে আমার বাপ হয়তো এরকম অনেকেই বলতো, কিন্তু আসলে কেউ না কেউ তো দেশ যেমন জিয়াউর রহমানের অবদান আমাদের স্বীকার করতে হবে, শেখ মুজিবের অবদানও স্বীকার করতে হবে। জি বলেন, এবার বলেন। আমি দেখেছি যে অতীতে এর আগে যখন কেউ কথা বলেছে তখন তার কথার মধ্যে আপনি এত ইন্টারাপ্ট করেননি। আমার মনে হয় যে আমিও পরবর্তীতে হয়তোবা আপনার এখানে আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে পারবো কিনা, কারণ আমি কথা যতটুকু বলেছি তার থেকে আপনি অনেক বেশি কথা বলেছেন এবং না, আমি অবশ্যই অনেক অসন্তুষ্ট হয়েছি পরবর্তীতে এটা করলে। আমি আসলে অত্যন্ত সত্যি আজকে আমি অনেক অসন্তুষ্ট হয়েছি, কারণ আপনি কিন্তু কথাটা সম্পূর্ণ মোখলেস ভাই যতটুকু বলেছিল আপনি কিন্তু সম্পূর্ণ মানে আওয়ামী লীগের পক্ষে নিয়ে গেলেন। কারণ একজন যে আপনার এখানে সঞ্চালক থাকে তার যদি কোনো পক্ষ তার না, আমি আপনার ব্যবহার আজকে সত্যি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি, কারণ একজন সঞ্চালক আপনি কিন্তু উত্তেজিত হয়ে অনেক কথা বলেছেন। আমি কিন্তু উত্তেজিত ভাবে কোনো কথা বলিনি এ কারণে, কারণ আমার এই দলের প্রতি কোনো আগ্রহ অনাগ্রহ কোনোটাই নেই। মুখলেস ভাই মোনেম ভাই অথবা যেহেতু সে আগে থেকে এই রাজনীতিটা বা মানে আপনার আমাদের মুসলিম সমাজের মাসুদ ভাই আগে থেকে এই রাজনীতিটা মানে বিপক্ষের রাজনীতিটা মাঠে করছিল, কিন্তু আমরা বিপক্ষভাবে ছিলাম না। আমরা আমি পার্সোনালি বলি আমি অন্যায়ের বিপক্ষে, অথবা অন্যায়ের বিপক্ষে একটু দু একটা কথা বলার আগেই আপনি মানে কথা টেনে নিয়ে কারণ আমি যেহেতু একটু লেখালেখি করি, আমি একটু কথাগুলি অন্য লাইনে বলছিলাম, কথাটা আপনি না বুঝে আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। এবং এই কথাটা আমি যে কথাটা বলেছি যে শেখ হাসিনা যে কথাটা বলেন যে আমার বাবা সবকিছু করেছেন, এই কথাটা এদেশের মানে ম্যাক্সিমাম জনগণই এই কথাটা তার দলের লোকও যদি হয় এই কথাটা সবাই সমালোচনার ভাবেই নেয় যে আসলে সে কথাটা বলে। এবং সে কথাটা যখন সে ক্ষমতা ছিল তখনও সবাই জানতো বা বলতো, যে কথাটা কেউই তাদের পছন্দনীয় কথা ছিল না, কিন্তু যেহেতু নেতার নামে কথা বা সে একজন সিনিয়র লোক সেই জন্য সবাই এটার সাথে আজকে কিছুটা বোঝা যাচ্ছিল। কারণ আমাদের কোনো দল বা সঞ্চালক বা অনেকেই কোনো দলের পক্ষ অবলম্বন করতে চায় বা কিছু, তাদের অবশ্যই নিরপেক্ষ হতে হবে, কারণ কোনো দলের পক্ষে অবশ্যই যাওয়া যাবে না। হ্যাঁ, যে কারণ সে আমি ফরিদপুরের লোকই হই না কেন বা বরিশালের লোকই হই না কেন, কারণ নিজের যদি দলও সেরকম থাকে তারপরেও এখানে সবারই ছোট ছোট এখানে রাজনৈতিক দল আছে, নিজেদের দলের কথাই আসলে বলা উচিত, তারপরে যতটুকু যার দোষ ত্রুটি ওভাবে বলা উচিত। এই যে ঢালাওভাবে মানে যেমন মানে আওয়ামী লীগের পক্ষে গেলেই আমি তো মনে করেছিলাম যে মোখলেস ভাই কিছুটা প্রতিবাদ করবে, সেখানে আমাদের সঞ্চালক রাজু আহমেদ খানি দেখলাম যে তার হাতে ঘা লেগে গেছে, তার ভবিষ্যতে হাতে ঘা লাগা। কারণ আমি কিন্তু আবার কিছু কিছু ব্যাপারে স্পষ্টবাদী, মাসুদ ভাইয়ের মতো আমি মানে এমনি চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু আমি যেহেতু আমার মনে হয় অবসর পরেও আমার সাথে রাজু ভাইয়ের এই ব্যাপারে আমি কথা বলবো, কারণ এই ব্যাপারগুলি আমার মনে হয় যে তার নিজের ভালোর জন্য বা নিজে যেহেতু রাজনীতি করেন তার জন্য এটা মানে ভালো হবে যদি সে কিছু কারণ সে নিজে খুব সচেতন সব ব্যাপারে, তার রাজনৈতিক চিন্তাধারা তার মনোভাব, তো সেই ব্যাপারে সচেতন হবেন, কারণ পরবর্তীতে কিছুটা হলে সমস্যায় পড়তে পারেন। কারণ এভাবে করে যখন কেউ বলেন যেটা যে কোনো দলের পক্ষে যেতে পারে, তখন সে নিজেই কিন্তু মনে ভাই এতক্ষণ বলেছেন যে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছিলেন কেন, তো সেক্ষেত্রে দেখলাম যে উনিও উত্তেজিত হয়েছেন এবং আমার কথার পরিপ্রেক্ষিতে যে যুক্তিটা উনি দিয়েছেন সেই যুক্তিটা আমার মনে হয় কোনো কথাই আসলে হয়নি যে আমার বাড়ি আছে বমুকের, এটার সাথে এগুলি আসলে তুলনীয় কোনো বিষয় না। কারণ ওনার মানে উনি এখন ক্ষমতায় নেই, মানে আমি ফ্যাসিস্ট হাসিনার কথাই বলি, ওনার অনেক কর্মকাণ্ডই যাদের মধ্যে ন্যূনতম মানবতা বা বোধ আছে, ন্যূনতম রাজনীতি যারা বোঝে তারা অনেকেই তার উপর বিরক্তি ছিল। আমি অতীতেও আমি শুনেছি তার দলও যারা করতেন তারাও তার কর্মকাণ্ডে, যারা রাজনীতিটা বোঝেন তার কর্মকাণ্ডে তারা অত্যন্ত বিরক্ত ছিলেন। এবং এই ব্যাপারে সর্বশেষ একটাই কথা বলবো যে শেখ হাসিনার মানে ওনার যেহেতু 3বার সে ভোটারবিহীন নির্বাচন করেছেন, এরকম অনেক কাজ করেছেন, যার কারণে তাকে মানে অনেকেই মানে কি করবে যে আসলে সে আপনার একটা জগদ্দল পাথরের মধ্যে সে ক্ষমতায় ছিল, সেটা তার দলের অনেক লোকই মনে করতো। এবং সে কারণে তাকে ওই যে শুরুতেই বলেছি যে রবীন্দ্রনাথ বলেছেন যে অন্যায় যে করে অন্যায় যে সয় তব কিনা তারে যেন তৃণ সমুদায়। তো আসলে ওই অন্যায় যারা কিছুটা করেনি হয়তো বা মোনেম ভাইয়ের সাথে, যিনি আমি বলেছি আমি সম্পূর্ণ একমত যে তারা হয়তো বা সেই জায়গায় ছিল না, তাদের হাতে সেরকম ক্ষমতা ছিল না, যার কারণে তারা মানে তাদের সাথে তাল মিলাতে পারেনি। তার মানে
যে মানে তারাও যে একবার দুধে ধোয়া। তবে হ্যাঁ, যে কোনো জায়গায় ভালো মন্দ, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ইভেন জামাত ইসলামী হোক, যে কোনো দলই ভালো মন্দ আছে। তো সেইভাবে করে কিছু লোক থাকতে পারে, কিন্তু তারা তো মানে যারা ভালো ছিল তাদের মধ্যে অধিকাংশই 90% তারা ক্ষমতার বাইরে ছিল, এবং তাদের মধ্যে এমন কোনো ক্ষমতা তাদের ছিল না, বা এমন কোনো দলের কোনো অবস্থান ছিল না যেখান থেকে তারা সেরকম কোনো দুর্নীতি করতে পারবে, বা তারা সেরকম কোনো নিজেদের মানে অবস্থান জাহির করতে পারবে, বা অর্থ আত্মসাৎ করতে পারবে, বা এরকম কোনো অন্যায় করতে পারবে। কারণ সে আপনার শেষ করি ওইটাই। তো আমার মনে হয় যে যার পরবর্তীতে রাজু আহমেদ খানকে আর একটু সতর্ক হতে হবে অনেক ব্যাপারেই, এবং আমার মনে হয় যে এখানে যারা আছেন তারা এই ব্যাপারগুলিতে তারাই বলেন। আমি অতীতে একটু দেখেছি যে এই দলের নামটার ব্যাপারে একটু সে আর একটু চেষ্টা করে যে একটু মানে সংযত হওয়ার জন্য। তো সংযত অবশ্যই হতে হবে, কিন্তু তার মানে পক্ষে বলে তাহলে আরেকজনের সাথে তার মানে একটু মানে কন্ট্রিবিউশন হওয়ার সম্ভাবনা আছে। তো সে ব্যাপারে রাজু আহমেদ খান একটু সতর্ক হলে ভালো। আমার কথাটা অন্যভাবে নেবেন না। যাক, আমি আর একটা কথাই শুধু বলবো, যেমন হিটলার, মাহাতির মোহাম্মদ এরাও স্বৈরশাসক ছিলেন, তাদেরও দল ছিল। সেখানে যেমন জার্মান বা মালয়েশিয়ার সব মানুষ খারাপ হয়ে যায় না, তেমনি আমাদের দেশের মানে আওয়ামী লীগ যদি কোনো অন্যায় করে থাকে বা তাদের মানে দল হিসেবেই, কিন্তু সেক্ষেত্রে একটা দলের সবাই খারাপ হয় না। তো আর মানে একটা দল করা মানে এই না, সর্বশেষ একটা কথাই বলবো যে মানে আমি মুসলিম ধর্মের, বা আমি হিন্দু ধর্মের, বা আমি অমুক ধর্মের। তো দল পরিবর্তনও করা যায়, আদর্শের পরিবর্তন হয় না, দল চাইলেই পরিবর্তন করা যায়। তো সেই হিসেবে আমি মনে করি এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সবাইকে আমি আপাতত মানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ এলিজা রহমান, এবং অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, এবং সেই পরামর্শ সঞ্চালক হিসেবে আমি মাথায় রাখবো। আজকে আলোচনার কিছু অংশ বাকি আছে। মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন বলবেন। তো আবু মহি মুসা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দার্শনিক, এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান। অবশ্য শেষে ওনার কাছে 1 মিনিট আমি আসবো, যেহেতু আমার এখানে আমাদের গ্রিন পার্টির সাংস্কৃতিক সম্পাদক আছেন হুমায়ুন আহমেদ জার্নালিস্ট। আজকে ওনার কাছ থেকে আর তেমন কিছু নিব না, আব্দুল মোনেম ভাই শেষ করবেন, এবং তার আগে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, জি আপনি পুরো ঘটনা পর্যালোচনা করেছেন, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে বলেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং কোন কোন দল নিষিদ্ধ করা উচিত কি উচিত না সেটা তো রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতি কেমন যেন একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, যে অনেক সময় আমরা টকশোতে দেখি টেবিল চেয়ার পর্যন্ত ভাঙাভাঙি হয়ে যায়। অনেকের মতের সঙ্গে অনেকের মতে মিলবে না, সেটা স্বাভাবিক। সবার তো একরকম এক জায়গায় মতামত থাকলে তো বাংলাদেশের কোনো গণ্ডগোলই লাগতো না। জি বলবেন মাসুদ ভাই। প্রথমত যে কথাটি বলবো, আমার দুটো বিষয়ে আপনার এই আজকের আলোচনার সামারি হিসাবে দেখলাম। একটা হলো মুক্তিযুদ্ধের বিষয়ে আপনি বলেছেন মুক্তিযুদ্ধকে জুতার মালা দেওয়া হয়েছে, এবং এটার প্রতিবাদ করেছে আমাদের মোনেম ভাই, যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে না, একজন দুষ্কৃতিকারী হিসেবে জুতার মালা দেওয়া হয়েছে। নাম্বার 1, এই বিষয়টা আমি প্রথম আগে বলি, তারপরে দ্বিতীয় সাবজেক্ট নিষিদ্ধের ব্যাপারে বলবো। প্রথমত এই যে যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে আমি আসলে এটাকে মুক্তিযুদ্ধ হিসেবে কখনোই বলি নাই আমার জ্ঞান হওয়ার পর থেকে। আমি যখন রাজনীতি ঘাটাঘাটি শুরু করছি পলিটিক্যাল, আমি আসলে এটা কখনোই মুক্তিযুদ্ধ হিসাবে কোনোদিনই বলিনি। আমি সবসময় বলতাম এটা ইঞ্জিনিয়ার মসজিদ চুক্তির মাধ্যমে যে যুদ্ধ হয়েছে এটা সেই যুদ্ধ, অর্থাৎ এটা ছিল পাকিস্তান এবং ভারতের ভিতরে একটা যুদ্ধ। এটা হলো রিয়ালিটি, যার কারণে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছে ভারতের আর্মির কাছে। যদি পাকিস্তান আর্মি ভারতের আর্মির কাছে আত্মসমর্পণ করে তাহলে এটা মুক্তিযুদ্ধ হতে পারে না। নাম্বার 1, তাহলে আমরা কিভাবে মুক্তিযুদ্ধ অমুক মুক্তিযুদ্ধ তমুক অমুক সমুক এগুলো আমরা স্বীকৃতি দিই? মানে এটা মুক্তিযুদ্ধই ছিল না, এটা কি যুদ্ধ ছিল? কোট আন কোট, এটা তো পাক ভারত যুদ্ধ ছিল। এটা ইন্ডিয়া বনাম পাকিস্তান যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ কখনোই ছিল না। এটা ছিল ইন্দিরা মসজিদ চুক্তির এলাকা একটা যুদ্ধ। আচ্ছা, এটা হলো রিয়ালিটি। যেটা আগরতলা বসে যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, শেখ মুজিবুর নামে আগরতলায় একটা মামলা হয়েছিল ষড়যন্ত্রের অভিযোগে, যেটা থেকে হয়তো আমরা প্রমাণিত হতে পারেনি। শেখ মুজিব মুক্তি পাইছে, যদি আওয়ামী লীগ নিজেই স্বীকার করে যে ওটা ছিল সঠিক, মামলাটি সঠিক ছিল, পাকিস্তান গভর্নমেন্ট যে মামলাটি করেছিল।
তাহলে নিঃসন্দেহে এটাকে মুক্তিযুদ্ধ বলা যায় না। এবং সর্বশেষ গত কয়েকদিন আগে যে মেজর ডালিম সাহেবের স্ট্যাটাস, উনি ইলিয়াস হোসেন সাক্ষাৎকারে সরাসরি বলেছে যে আমরা বুঝতে পারিনি, কিন্তু অনেকেই তো আবার বলছে যে ওইটা মেজর ডালিম না। ঠিক আছে, ওটা তো মিথ্যা কথা, যারা বলছে না, তার মানে তার কথাকে উড়াই দেওয়া যাবে না। সে বলছে, অনেকে বলছে এটা মেজর ডালিম না, তো সেটা আপনি যুক্তিতর্ক দিয়ে বোঝাবেন। আচ্ছা, সেটা যুক্তি হতে আপনার অনেক সময় লাগবে, সে জায়গাটা 80 বছর বয়সের লোকের চেহারা আচ্ছা, কেমন হয়? আমি এই বিষয়ে আর যাবো না, এটা বলতে গেলে অনেক বিষয় আছে। তো এখন কথা হলো, একটু দৃষ্টান্ত কথা বলতে সমস্যা হবে। তো এখন প্রশ্ন হলো, যেখানে মুক্তিযুদ্ধই না, যেটা ভারতও স্বীকার করে নাই আজ পর্যন্ত, পাকিস্তানও স্বীকার করে নাই, আপনি আত্মসমর্পণ করছে হলো পাকিস্তান আর্মি ভারতের আর্মি চিফ অরোরার কাছে, তাহলে আপনি এটাকে মুক্তিযুদ্ধ বলেন কিভাবে? আর যাদেরকে স্বীকৃতি দিতেছেন অমুক মুক্তিযোদ্ধা, অমুক বীর, অমুক খেতাব, তমুক খেতাব, এদের অতীত কর্মকাণ্ড গুলো দেখেন। মুক্তিযুদ্ধ যদি আপনারা বলেন আপনাদের ভাষায় মুক্তিযুদ্ধ, আমি যদি বলি না মুক্তিযুদ্ধ, আপনাদের ভাষায় যদি বলি, তাহলে এই লোকগুলো কি করেছে স্বাধীনতা পরবর্তীতে? 16 ডিসেম্বরের পরে যত লুটপাট, যত নারী ধর্ষণ, যত অন্যায় অপকর্ম, সব এগুলো করেছে। যেমন আপনার এই যে জয়নাল হাজারি একজন, আপনার অসংখ্য অগণিত প্রমাণ আছে তার অপরাধের বিরুদ্ধে, অস্ত্র লুট থেকে শুরু করে সবকিছু। তারপরে এই যে যারে বলেন বাগা সিদ্দিকী, কাদের সিদ্দিকী, এই যে আর্মি এই যে মাঠে শত শত মানুষকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে, লুটপাটের অভিযোগ, ধর্ষণের অভিযোগ, ঠিক আছে। এই যে গত 2 দিন আগে এই যে রাশেদ চৌধুরীর বক্তব্যে এই বিষয়টা তুলে ধরেছে, রাশেদ চৌধুরী নিজ মুখে স্বীকারোক্তি যে তিনি এই অপকর্মগুলো করেছে। তোর মাঠে ময়দানে যতগুলো আপনার এই যে যারা মুক্তিযুদ্ধ দাবি করত, এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, আমি এগুলো গুন্ডা পান্ডাই বলবো, ভালো কিছু বলবো না, এরা সব অপকর্মের মূল হোতা ছিল। আপনি যান, এই যে আমি যে এলাকায় থাকি, নন্দীপাড়া, খিলগাঁও, এখানে যে মুক্তিযুদ্ধ যাদের নাম করা নামে সবগুলো যে ধর্ষণ, অন্য সম্পত্তির লুটপাট, চুরি, সোসামি, যাবতীয় যা আছে সব অপকর্ম তারা করছে। আর যাকে জুতার মালা দেওয়া হয়েছে বললেন, এই বদমাইশ একই কাজ করছে, 71 সালেও করছে এবং এইবার ক্ষমতা আসার পরে বদমাইশ একই কাজ করছে, যার কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে তারপরে এই কাজটা করে। ইতিহাস ভালো না, ইতিহাস ভালো না, অতীত ইতিহাস ভালো না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, এটাও মনে হয় একই যুক্তি। আর একটু শুধু এটাই না, আপনি যেটা বলতেছেন, আপনি দেখেন একটা রাজনৈতিক দল, যে দলটার ইতিহাসই মিথ্যা দিয়ে রচনা হয়, সেই দলটাকে আপনি কি বলবেন? আর আপনি কি কোন সন্ত্রাসী সংগঠন এই রাষ্ট্রের থাকুক, এটা কি চান? এটা আমি আপনার প্রতি প্রশ্ন করি, আপনি উত্তরটা দেন। না, এটা তো কখনোই চাই না, কখনোই চান। আজকে আলোচনা আমরা শেষ করব না, আমি শেষ করি। তাহলে আপনি যেহেতু আপনি চান না, তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার এই বিষয়ে আপনি কাউকে প্রশ্ন, আমার মনে হয় আমার সন্দেহ। বলে কেন? আওয়ামী লীগের, আমি শেষ করি, আওয়ামী লীগের বাট আওয়ামী মুসলিম লীগ না, যখন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী ছিল আওয়ামী লীগের চিফ, তখন না, তারপর শেখ মুজিবের নেতৃত্বে যখন থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো, এরপর থেকে যত অপকর্ম, যত সন্ত্রাসী কর্মকাণ্ড সবাই আওয়ামী লীগের হাতে করা। তো আপনি আওয়ামী লীগ আপনি দেখেন, আমি তো আওয়ামী লীগ, আমি রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না, কিন্তু সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল কে? রাজনৈতিক দল হলো আপনার গ্রিন পার্টি, মুসলিম সমাজ, এই যে কি গণমুক্তি পার্টি, এটা জনগণের জন্য রাজনীতি করে, এরা কখনো সন্ত্রাসী করে না। আপনি দেখেন 71 সালে এই যে ব্যাংক ডাকাতির সাথে যুক্ত কারা? এই আওয়ামী লীগ। শেখ মুজিবের নির্দেশে ব্যাংক ডাকাতি করে, এই আপনার এই যে ভোটের টাকা সংগ্রহ করার জন্য, নির্বাচনের টাকা আপনার ইয়েতে। আচ্ছা, ঠিক আছে, আজকে তো তাহলে আপনি দেখেন ইতিহাসই হলো, এদের হলো সন্ত্রাসী। তো আপনি সন্ত্রাসী দলকে রাজনৈতিক দল বলবেন কিভাবে? আমরা তো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না, আমরা সন্ত্রাসী দল। তার মানে আপনি নিষিদ্ধ করবার আগে তাকে রাজনৈতিক ট্যাগ থেকে সরিয়ে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছেন। আগে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে রাষ্ট্রীয় যাতে নিষিদ্ধ করতে সুবিধা হয়। সেটা রাজনৈতিক দলই না। বলে আমি তো কোনো মানুষ মারি নাই। কেন? ও তো ছিল অমানুষ, কথা বলে বাংলায়, কিন্তু সে মানুষ ছিল না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার কনসেপ্ট শেয়ার করেছেন। কোনো কারোরই মতামতের বিরুদ্ধে না, আমি কাউকে আমি ডিস্টার্ব করি না, সবাইকেই আমি চেষ্টা করি
যে তার বক্তব্য ঠিক মতো তুলে ধরুক। আপনি বলেছেন এটা মুক্তিযুদ্ধই ছিল না, এটা আওয়ামী লীগই ছিল না, আপনি বলেন যে উনি তো মানুষই ছিল না, পুলিশও হয়তো বলবে যে ওরা তো মানুষ ছিল না, আমি মারছি, আমার মারতে আসছে। আব্দুল মোনেম ভাই আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অনেক মানে কষ্ট জমে আছে মুখলেস ভাইয়ের। মুখলেস ভাই এসব কথার কিছু উত্তর দিতে পারেন। বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি মুখলেস ভাই, আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়ে সব ঝাল মিটিয়ে দেন। আমি উপস্থিত সুধী মন্ডলী, আজকে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখছি, যে একটা ওই যে আছে না শিয়াল তো আঙ্গুল ফল টক, সে তো আঙ্গুল ফল খায় নেই, কেমনে বলতো টক না মিষ্টি? আমি করি মাসুদ আহমেদ, সেই হইলো সেই শিয়াল যে কেন আঙ্গুল ফল খেতে পারেন বলে টক। তা আমি একটা জিনিস বলতে চাই, শিয়াল বললে তো শিয়াল মারা যাবে। এখন আমি বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয় নাই, এটা বলাটা তার ঠিক হয় নাই। কারণ মুক্তিযুদ্ধ অবশ্য হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তবে একটা কথা আমি মাসুদের কথাটা খুব ভালো একটা কথা বলছে যে ভারতের কাছে তো আত্মসমর্পণ করেছে, বাংলাদেশের কাছে করেন। এইটার জন্য আমি একমত। আমি এটা জাতীয় জনতা পার্টির অফিসে একটা বক্তৃতা দিয়েছিলাম যে আমাদের সেনাবাহিনীর প্রধান ছিল সর্বনির্ণায়ক এমএজি ওসমানী, উনি থাকতে কেন অরোরার কাছে আত্মসমর্পণ করলো, এটা আমি বলেছিলাম। আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে যে কেন অরোরার কাছে আত্মসমর্পণ করে। কিন্তু কথাটা ঠিক যে ভারতের কাছে আত্মসমর্পণ করা হয়েছে, এটা কিন্তু আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধ হয় না, এটা বলার ঠিক হয়নি। কারণ আমরা দেখেছি দেশ স্বাধীনতা করতে আমাদের কিন্তু পাকিস্তান, আমার আব্বা ও আমরাও আওয়ামী লীগের সবাই তো আগে তো মুসলিম লীগই ছিল। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা জাতির পিতা হিসাবে এক সময় বহু সম্মান দিতাম। যখন বাংলাদেশে আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন আলোচিত হলো, আমি কিন্তু 3টা জাতীয় সঙ্গীত গিয়েছি, আমার পুরো খেলা আছে। প্রথম কইছি পাক সার জমিন সাতবাদ, তারপরে লেগে গেল যে না আমরা উর্দুতে কোনো গান বাজনা করবো না, ওই যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন এই বাংলার আন্দোলনের জন্য তাদের সাথে মত পার্থক্যের কারণে তারপরে গেলাম পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এটা গেছি। আর দ্বিতীয় দেশ স্বাধীনতা পর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাই বলতে চাই, যেই লোক বলবে যে মুক্তিযুদ্ধ হয় নাই এই দেশে, সে আমাদের বাংলাদেশের নাগরিক হইতে পারে না। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, এই দেশ ও জাতির কল্যাণে হয়তো বঙ্গবন্ধু ভুল ত্রুটি থাকতে পারে না। উনি তো বলছে পাক ভারত যুদ্ধ ছিল না, কেন পাক ভারত তাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়তো আমাদের সহযোগিতা করছে, এটা একটা রাইট। কিন্তু যুদ্ধ হয়েছে আমাদের বাঙালির এবং ভারতের এই পাকিস্তানের। আচ্ছা, এটা নিয়ে আর বলা যাবে না। আমি একটু বলতে চাই ভাই, এটা বলতে চাই, আমি বলতে চাই তাহলে বলতে হয়। আমি শেষ বলে এই যে যারা যুদ্ধ করছে তারা কার নেতৃত্বে যুদ্ধ করছে? বাংলাদেশ যারা যুদ্ধ করছে না, উনি বলছে মুক্তিযুদ্ধ না, বলেছে না। তো বাস্তবতা, আপনি যখন সোলজার টু সোলজার যুদ্ধ হয়, বুঝেন ব্যাপারটা, আসতে বলেন। যখন সোলজার টু সোলজার যুদ্ধ, একটা দেশের সেনাবাহিনীর সাথে আরেকটা দেশের সেনাবাহিনীর যুদ্ধ হয়, সেটা আপনি যারা বাংলাদেশে যারা পাকিস্তান সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীর অধীনে, আমি একটু বলি, ভারতীয় সেনাবাহিনীর অধীনে যুদ্ধ করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা ছিল, যাদেরকে মুক্তিযুদ্ধ মুসলিম সমাজের মাসুদ হোসেন, আপনি মুক্তিযুদ্ধ মুসলিম সমাজের মাসুদ হোসেন ভাই, আপনাকে বক্তব্য নিয়েছি, আর বলার সুযোগ নাই, সময় শেষ। মুখলেস ভাই কাউন্টার দিচ্ছে। মুখলেস ভাই আপনাকে বলেছে যে আপনি আঙ্গুর ফল টক, আপনাকে শিয়াল বলেছে। শিয়াল কিন্তু মুরগি চুরি করে, আপনি সেই সুবাদে তাকে মারতে পারেন। সে তো মানুষ না, সে তো মানুষ না। মনে করি এই দেশে রাজনীতি করতে হলে সব দলকে রাজনীতি আব্দুল মোনেন করতে হবে। আব্দুল মোনেন উনি বীর মুক্তিযোদ্ধা নন, ওই সময় ওনার বয়স কম ছিল, হয়তো উনি কিন্তু ওই সময় বয়স থাকলে হয়তো মুক্তিযুদ্ধ। কিন্তু আপনি কি এই কথার সঙ্গে একমত যে মাসুদ ভাই? আচ্ছা, আপনারা প্রথমে যে এটাকে কি বলে ভূমিকা রাখার সুযোগ দিতে চান না কেন? একজন নারী নেত্রী আমাকে খুব অনেক কিছু বললো, আর আমি তো কিছু ধরিয়ে দিতে চাই, আমি তো একটা সঞ্চালক। তারপরে সে অনেক সতর্ক করে টরে তারপরে আমাকে শেখালো। ঠিক আছে, সবার কাছেই শেখার আছে,
কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই। আমি যখন সঞ্চালক, আমি কিছু বলবো, সেটার প্রেক্ষিতে আপনি বলবেন। দ্যাট ইজ রাইট। মুক্তিযুদ্ধই না এটা। মাসুদ হোসেন বললেন, আমি কি তার উপরে খেপেছি? উনি বললেন উনি তাকে শিয়াল, মুরগি চুরি করছে, উনি কি মাসুদ ভাই খেপেছে? এটা কি খেপার জায়গা? এটা তো একটা আনন্দ, কথার মধ্যে কথা। দার্শনিক অনেক বিজ্ঞ মানুষ, উনি খেপে নাই। বলেন মনেন ভাই। আচ্ছা, কথায় কথা হাসেন, মাঝে মাঝে রাখবেন। আপনাদের সবাইকে সামনে সঞ্চালককে ধুয়ে দিল, আপনারা দর্শক হয়ে গেলেন। প্রথমে আমি বলতে চাই ৭১-এ যে যুদ্ধ হয়েছিল এটা মুক্তিযুদ্ধ ছিল কিনা। আচ্ছা, ৭১-এ আমরা এই দেশের আপামর জনসাধারণ, আমি যেটা বুঝি আপামর জনসাধারণ যারা নাকি যুদ্ধে যুক্ত হয়েছিল তারা, এবং বিভিন্ন বাহিনীর লোকজন যারা যুক্ত হয়েছিল, শুরুতে কিন্তু তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান থেকে বের করে আমরা একটা বাংলাদেশ তৈরি করব, সেই নেশাতেই তারা কিন্তু এটাতে যায়। এবং মজার বিষয় হলো ৩রা ডিসেম্বর তো ভারতীয় বাহিনী বাংলাদেশে ইন করে এবং একটা চুক্তিবদ্ধ হয়ে, কার সাথে? তাজউদ্দিনের সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে, ৭ দফা চুক্তি, সেই চুক্তিবদ্ধ হয়ে কিন্তু তারা বাংলাদেশে ইন করে। এই যুদ্ধে নেতৃত্ব তারা নেয়। তাইলে এই ৩রা ডিসেম্বর পর্যন্ত এটা তো অ্যাবসলিউটলি মুক্তিযুদ্ধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তী বলতে পারেন, যেহেতু তাদের হাতে নেতৃত্ব চলে গেছে, এই জায়গাতে বিতর্কটা তৈরি হয়েছে। ১৬ই ডিসেম্বরে যখন নাকি পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে, সারেন্ডারের পর মজার বিষয় হলো, দেখেন তো এখানে এই জায়গাতে শেখ মুজিবের কৃতিত্বকে অস্বীকার করার জন্য নাই। যদিও শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ হয় নাই, গায়ের জোরে তারা বলেন যে শেখ মুজিবের নেতৃত্বে নাকি যুদ্ধ হয়েছে। শেখ মুজিবের নেতৃত্বের তো প্রশ্নই ওঠে না। যে লোকটা এখানে উপস্থিতই নাই, সেই লোকের আবার কিসের নেতৃত্ব? কি শুধু উপস্থিত থেকে দিতে হয়? চেতনায় ছিলেন উনি, চেতনায় ছিলেন, মুক্তিযোদ্ধাদের চেতনায় ছিলেন উনি। এটাকে আমি অস্বীকার করছি না। এখন যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু বলে অনেকেই, উনি তো মারা গেছেন, বা জিয়া রহমানও মারা গেছেন, তারাও তো 2 দলের নেতৃত্ব দিচ্ছে। মারা গেছে, তাদের লাশ নিয়ে এখন রাজনীতি। তাইলে এই যে আপনি নেতৃত্বের কথা বলেন, এখন তো মাঠে একজন নেতৃত্ব দিচ্ছেন। কাজেই শেখ মুজিবুর রহমান চেতনায় ছিলেন, সেটাকে নেতৃত্ব বলা যায় না, সরাসরি উনি নেতৃত্বে ছিলেন না। এরপরে দেখেন যে ঘটনাটা ঘটলো, শেখ মুজিবুর রহমান যখন নাকি দেশে ফিরে আসলেন, দেশে ফিরে এসে যেটা ঘটাইলেন, প্রথমেই কিন্তু ইন্দিরা গান্ধীকে একটা থ্রেট দিলেন যে আপনার সেনাবাহিনী বাংলাদেশ থেকে কখন নিয়ে যাবেন। আচ্ছা, এটা ঘটলো একটা। যদি নাকি এটা মুক্তিযুদ্ধই না হইতো, পুরাপুরি যদি এটা মুক্তিযুদ্ধের বাইরে আপনি ফেলে দেন, তাহলে কিন্তু এ কথা উনি বলতে পারতেন না। উনি কি করলেন? খুব দ্রুততার সাথে জাতিসংঘের সদস্য পদের আদায়ের চেষ্টা করলেন এবং সেটা নিলেন। তারপরে ওআইসির সদস্য পদ নেওয়ার চেষ্টা করলেন দ্রুততার সাথে, সেই কাজগুলি করলেন। এটা কেন করলেন? উনি চিন্তা করলেন যেহেতু পাকিস্তান ভেঙে গেছে, উনি পাকিস্তান ভাঙুক চাননি, কিন্তু পাকিস্তান ভেঙে গেছে, এটা আলাদা একটা রাষ্ট্র হয়েছে, এটার স্বাধীনতা সার্বভৌমত্ব আমাকে টিকাইতে হবে। এই দৃষ্টিকোণ থেকে উনি এই কাজটা করেছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে একটা পর্ব গেছে, আসলে মুক্তিযুদ্ধ ছিল না, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গিয়েছিল, সেটা থেকে কিন্তু উনি ঘুরিয়ে এটাকে মুক্তিযুদ্ধে পরিণত করেছেন। কাজেই শেখ মুজিবের এই জায়গায় কৃতিত্ব আছে, এটাকে অস্বীকার করার জন্য নাই। আচ্ছা, এটা গেল মুক্তিযুদ্ধের পর্ব। পরবর্তীতে আমার আরেকটা প্রশ্ন, এই যে উনি মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু কথা বলেছেন, মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, উনি ওইটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উনি মানে মুখলেস ভাই, উনি ওইটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমি ওনার এই যে প্রতিবাদ, এটার আমি নিন্দা জানাচ্ছি। আচ্ছা, কেন নিন্দা জানাচ্ছি? এবার যে 24-এ আন্দোলন হইল, 24-এ আন্দোলন হওয়ার পর আমরা দেখলাম বহু লোক মারা গেল, বহু ছেলে পেলে মারা গেল। এই যে মারা গেল, তাদের তালিকাটা কিন্তু আমরা সবাই চেয়েছি, তাই তো? এমনও লোক মারা গেছে যে নাকি ঘরে ছিল, ছাদে ছিল, তাকে কিন্তু আমরা শহীদ বলছি। এমন লোক আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আসলে সে আন্দোলন কিছু বুঝেই না, বহু লোকই আছে গুলি খেয়ে মারা গেছে, তাকে আমরা শহীদ হিসেবে স্বীকৃতি দিচ্ছি। এবং এই যে সংখ্যাটা, এইভাবে মৃত্যু, এই সংখ্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ৭১-এর শহীদদের কথা বলি 30 লক্ষ। শেখ মুজিবুর রহমান 30 লক্ষ বানাইছেন, গায়ের জোরে উনি 30 লক্ষ বানাইছেন।
আচ্ছা, যাই হোক, এই যে 30 লক্ষ উনি বানাইলেন, সেটার তালিকা কোথায়? আপনি সেটার তালিকাটাই তৈরি করলেন না, তারপরে মুক্তিযোদ্ধার ভাতাটা আপনি কেন দাবি করেন? সেই দাবি করার বৈধতাটা আপনাদের কোথায় আসে? এবার এই যে গত আন্দোলন গেল, এই আন্দোলনে যারা নাকি আহত হয়েছে তাদের তালিকা দরকার আছে। কারণ হলো তাদেরকে বিশেষ একটা সেবা দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাটা করতে হবে। যেসব পরিবার থেকে শহীদ হয়েছে তাদের তালিকা করতে হবে, কারণ তাদেরকেও কোনো কোনো ক্ষেত্রে যে পরিবারের একটা কর্মক্ষম লোক মারা গেছে সেই পরিবারকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এ ব্যাপারে আর একটা বাচ্চা যদিও মারা গিয়ে থাকে তারও মিনিমাম কিছু ক্ষতিপূরণের দরকার আছে, সেটা করতে হবে। 71-এর ক্ষেত্রে আমরা তো সেটা করিনি, সেইটা করলাম না। আপনারা যারা নাকি মুক্তিযুদ্ধ হইলেন, আপনারা দাবি করছেন আপনারা মুক্তিযুদ্ধ করছেন, দেশের জন্য এই করছেন সেই করছেন, বুঝলাম, মানলাম। তাহলে শহীদদের তালিকা না করে আপনাদের তালিকাটা আপনারা কেন নিলেন? আপনারা তো তালিকা চাওয়ার কথা হইলো প্রথমে শহীদদের, তারপরে চাইবেন আহতদের, যুদ্ধাহত যারা তাদেরটা ঘুণাক্ষরেও আপনারা করলেন না। করলেনটা কি? আপনারা যারা শহীদ হয়েছে, যুদ্ধ করতে গেছে, আপনাদের বীরত্ব দেখাইতে হবে, বীর মুক্তিযোদ্ধা লিখতে হবে। এরপরে আপনারা ভাতা নিবেন, তারপরে কোটা নিবেন, সমস্ত সুযোগ সুবিধা নিবেন। এরপরে আওয়ামী লীগ আপনাদের ধরে সমস্ত অপকর্মগুলি করবে আপনাদের কাজে লাগিয়ে, তারপরে এভাবে রাস্তা দিয়ে হাঁটবেন যে আমরা দেশ স্বাধীন। আব্দুল মোনেম ভাই, আপনার এই শেষ বক্তব্য মধ্য দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করতে চাই। অনেক সময় পার হয়েছে, সবার কথারই যুক্তি আছে, সবাই যে যার মতো তার কথাকে যুক্তি খুঁজে পায় এবং এই পথ দিয়ে আমরা মুক্তি খুঁজে পাই। আপনি যেমন গণমুক্তি খুঁজেন, আমরা গ্রিন খুঁজি। তো যাই হোক, আজকে আলোচনা সফল হয়েছে না বিফল হয়েছে এই দর্শকদের উপরে থাকলো। সঞ্চালক হিসেবে আমি হয়তো আপনাদেরকে মনে অনেক সময় উত্তেজিত করার চেষ্টা করেছি, দুঃখ প্রকাশ করছি, আপনাদেরকে নানান কথার প্রতিবাদ করেছি, কথা বের করার জন্য। কিন্তু আমি আসলে কি আম না জাম এটা আপনারা বুঝবেন পরে। আমি পন্থী নই, বিএনপি পন্থী নই, আমি আসলে আমার জনগণের পন্থী। তো সেজন্য আমি হয়তো বলেছিলাম এক নারী নেত্রীর প্রশ্নের জবাবে যে বঙ্গবন্ধু দেশে ছিলেন না, দেশ স্বাধীন করেছেন। এটা যদি বলা হয়, বলেছিলাম যে আপনার বাবাও তো বিল্ডিং করেছিল কালাসান মিস্ত্রি। তো কথার কথা বলেছি, তার মানে আমাদের মুসলিম সমাজের চেয়ারম্যান বলছেন যে এটা আমি মুক্তিযুদ্ধই মানি না। হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধ না, কারণ এটা কি পাক ভারত যুদ্ধ, এটা তার যুক্তিকে আমি তো উড়িয়ে দিতে পারি না। যার যার যুক্তি তার কাছে থাকবে। মুখলেস ভাই বলছে হ্যাঁ এটা মুক্তিযুদ্ধ, এবং প্রত্যেকের একটা যুক্তি থাকে। বাংলাদেশে কিন্তু এটা মঙ্গোলীয় থেকে বিভিন্ন জাতি প্রজাতি, হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন অনেকের সংমিশ্রণে এটা বাংলাদেশ। আমার পলিটিক্স ক্লাব প্রত্যেকটা মানুষের মতামতকে সম্মান করে এবং প্রত্যেকটা মানুষের মতামতকে আমরা সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে বলি না যে আপনি ভুল বলেছেন। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সবার মতামতকে এক জায়গায় এনে সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, রাত্রি গভীর হবে এবং চিন্তা করবেন, আপনারা দেখবেন এবং আমাদের কারো কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান থেকে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।